আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসএসসি ওয়ান শর্ট ক্লাস বায়োলজি চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যুতে। তো এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এবং স্কুলের প্রশ্নগুলোর আলোকে যে কোন প্রশ্নগুলো বা কি রকম প্রশ্ন আসলে আসে এখান থেকে এবং সেগুলো আসলে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেনই দেখো বলেছে উদ্দীপকের এ চিহ্নিত অংশে বিদ্যমান টিস্যুর সচিত্র বর্ণনা করো। তাহলে আগে একটু বলে আসি, এই যে এখানে দেখো এ চিহ্নিত চিত্রটা ফার্স্ট অফ অল খেয়াল করো, এটা কিন্তু বইয়ে সরাসরি এরকম চিত্র নাই। তার মানে তোমাকে কিন্তু একটু আইডিয়া করতে হবে যে এই যে দুইটা জায়গার কথা বলতেছে। খেয়াল করো আমার এই জায়গাটা কোনটা, এইটা হলো আমাদের পত্রবিন্ত, আর এই যে সেকেন্ডটা দেখতেছি এটা হলো আমাদের পাতার যে শিরাগুলো আছে। তাহলে আমাদের কিন্তু এই যে লোকেশনগুলো একটু জানা থাকতে হবে টিস্যুগুলোর। তাহলে এটা হলো আমাদের পাতার শিরা। তাহলে আমরা যদি একটু আসি, তাহলে আমরা একটু টিস্যু নিয়ে যদি কথাবার্তা বলে আসি, চলো একটু মনে করে দেখি। আমরা যদি এখানে একটু এক্সট্রা কথাবার্তা বলি যে উদ্ভিদ টিস্যুকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। মাথায় রেখো, উদ্ভিদ টিস্যু কত প্রকার বললে কিন্তু অ্যান্সার দুই প্রকার। কারণ ফার্স্ট অফ অল কি করতে পারি, একটা হলো আমাদের স্থায়ী, একটা হলো ভাজক টিস্যু, আরেকটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এই যে স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু কিন্তু আবার ভাগ করা যায় তিনটা ভাগে। ওকে, এইটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি আছে আমরা যদি বলি, একটা হলো আমাদের সরল টিস্যু, একটা হলো আমাদের জটিল, আরেকটা হলো নিঃস্রাবী। তাহলে সরল, জটিল আর নিঃস্রাবী। এই যে সরল টিস্যু আমরা দেখতেছি, এই সরল টিস্যু কিন্তু আবারও ভাগ করা যায়, অর্থাৎ এইটা আবার দেখা যায় তিন প্রকার। এইটা নিয়ে আমাদের কথাবার্তা। একটা হলো আমাদের প্যারেনকাইমা। এই তিন প্রকারের মধ্যে কি কি আছে ভাইয়া? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা হবে এবং স্ক্লেরেনকাইমা। এখন এই যে এই তিনটা লোকেশন যদি একটু মনে করে দেখি আমরা, প্যারেনকাইমা কোথায় ছিল ভাইয়া? প্যারেনকাইমা মোটামুটি উদ্ভিদের সব অঙ্গেই থাকে বা সব জায়গায় মোটামুটি বিরাজমান থাকে। কোলেনকাইমা থাকে এই যে এই দুই জায়গায়, পত্রবিন্ত আর পাতার শিরার মধ্যে। স্ক্লেরেনকাইমা কোথায় থাকে? এটা থাকে হলো যে আমাদের যে কর্টেক্স, তারপর হলো বীজ ত্বক, ফলের ত্বক, এই সব জায়গায় থাকে, বা কিছু ক্ষেত্রে পত্রবিন্দে কোষগুচ্ছ রূপেও থাকতে পারে। এই কথাটা দেখবা বলা আছে। বাট মাথায় রেখো, পত্রবিন্দু যদি বলে প্রথম চিন্তা তোমার আসবে কোলেনকাইমা। ঠিক আছে? তাহলে এখানে মূলত আমাদের কোলেনকাইমাটাকে বলা হয়েছে, কোলেনকাইমার কথা বলা হয়েছে। তাহলে দেখো বলেছে কি, উদ্দীপকে এ চিহ্নিত অংশে বিদ্যমান টিস্যুর সচিত্র বর্ণনা করো। তাহলে কোলেনকাইমার সচিত্র বর্ণনা। তো যখন ছবি আঁকবো আমরা যদি একটু দেখি, আমরা জাস্ট একটু তুলনা করে যাই, প্যারেনকাইমা, কোলেনকাইমার, স্ক্লেরেনকাইমার ছবি কিরকম আঁকবো। তো প্যারেনকাইমার ছবি যখন হবে, খেয়াল করো, তখন এই যে মোটামুটি এরকম গোল গোল দিয়ে যাবা, সুন্দর মতো এরকম গোল গোল। তবে ইম্পর্টেন্ট একটা ইস্যু দেখো, ত্বকের মধ্যে তেমন কোনো প্রাচীরটাকে পুরো করার দরকার নাই, সুন্দর মতো মাঝখানে নিউক্লিয়াস দিবা, এই তো তোমার হয়ে গেছে প্যারেনকাইমা। একদম সহজ স্বাভাবিক একটা জিনিস। যদি চাও একটু স্কেচ হালকা ডট ডট দিতে পারো সাইটোপ্লাজম বোঝানোর জন্য। মানে কি, এখানে ফিচার কি দেখো, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে, এখানে প্রাচীরটা অত বেশি পুরো হয় না, নিউক্লিয়াস থাকে, প্রোটোপ্লাজম থেকে সজীব হয় ওরা। আমি যদি কোলেনকাইমাটা খেয়াল করে দেখি, চলো এই যে কোলেনকাইমা যেটা আমাদের এখন লাগবে, যখন কোলেনকাইমা আঁকবা, সহজ কথায় কেমিস্ট্রিতে আমরা বেনজিন চিনি না, বেনজিন চিনি মনে হয়, তাই না? যে এরকম দিয়ে মাঝখানে একটা গোল দিয়ে দেওয়া হয়, সেই গোলটা বাদ দিলে যা হবে সেইটা করে আঁকা শুরু করবা। কি হবে তাহলে? আমরা যদি একটু দেখি, এই যে মোটামুটি হেক্সাগন শেপ। এর মধ্যে একটু চেষ্টা করবা যে কিছু দিবা একটু মোটা, কিছু দিবা চিকন। কারণ কি, এরা আসলে প্রাচীর যেটা সেটা আসলে অসমভাবে পুরু থাকে, মানে কোনাগুলা বিশেষ করে। তাহলে মোটামুটি এরকম শেপ। তখন কি করবো ভাই, যেটা বললাম, প্রাচীরটা একটু পুরো হয়, চাইলে একটু জাস্ট এক্সট্রা একটা অ্যাড করে দিবা, যাতে মনে হয় যেন প্রাচীরগুলো কি করা হয়েছে, পুরু করা হয়েছে। তাহলে প্রাচীরগুলো পুরো দিব। এবং এখানেও সেম কথা দেখো, আন্তঃকোষীয় ফাঁকা স্থান নিয়ে আগের বার প্যারেনকাইমা হলো থাকবেই, প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান অবশ্যই বিদ্যমান থাকে। বাট আমরা যদি দেখি কোলেনকাইমা, দেখা যায় কোলেনকাইমার ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে আমরা যখন ছবি আঁকবো দেখবো বইয়ের ছবিতে আসলে না দিয়েই দিয়েছে, তার মানে আমরা এই ছবিতেও কি দিব, আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই এই অনুযায়ী দিব। তবে মাথায় রেখো কি হতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং এইটাও কিন্তু সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম থাকবে, এটার মধ্যেও নিউক্লিয়াস থাকবে, এবং এরাও কিন্তু সজীব কোষ হয়। ঠিক আছে, এরা হয় সজীব কোষ। এই তো
তাহলে এই অবস্থা হলো আমাদের কি কোলেনকাইমার ক্ষেত্রে। আমরা যদি যাই স্ক্লেরেনকাইমা তাহলে কিভাবে আঁকবো দেখো স্ক্লেরেনকাইমা যখন আমরা আঁকবো চেষ্টা করবো সেম এরকম ফরম্যাটেই, বাট কি দেওয়া যাবে না, কোনো নিউক্লিয়াস দেওয়া যাবে না, কারণ এরা কিন্তু মৃত কোষ। শুরুতে নিউক্লিয়াস থাকলেও পরবর্তীতে এরা কিসে পরিণত হয়, মৃত কোষে। এবং এদের এই কোনাগুলো লিগনিন জমা হয়, লিগনিন নামক এক ধরনের পদার্থ জমা হয়, কি হয়, অনেক বেশি পুরু হয়ে যায়, যে দেখো অনেক বেশি পুরু হয়। তাহলে সেভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, মানে কি আমাদের কোষ প্রাচীর যেগুলো বা ওয়াল যেগুলো হবে অবশ্যই ওয়ালগুলো যথেষ্ট পরিমাণে এরকম পুরু দিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং মাঝখানে কি দেওয়া যাবে না, কোনো নিউক্লিয়াস দেওয়া যাবে না। ফাইন, তাহলে এই হলো আমাদের স্ক্লেরেনকাইমার ফিচারটা। তাহলে আমরা যদি একটু দেখি দেখবা, ওকে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা তো এঁকে ফেলছি যে কোলেনকাইমা কিরকম হবে। আমরা যদি এখন দেখো বলেছে সচিত্র বর্ণনা করতে, তো বর্ণনা করার সময় চেষ্টা করবা কি করতে ভাইয়া, চেষ্টা করবা 1 2 3 4 করে দিতে, দ্যাটস বেটার। তো চাইলে কিভাবে দিতে পারি আমরা, যেমন তুমি চাইলে ভাগ ভাগ করে দিতে পারো, যেমন লিখলা প্রোটোপ্লাজম কি হবে ভাইয়া, প্রোটোপ্লাজম আছে, এবং যার ফলে প্রোটোপ্লাজম আছে বলেই এরা কিন্তু হয় কি ভাইয়া, এরা কিন্তু সজীব কোষ হয়, মানে এদের মধ্যে বিপাকীয় কার্যক্রম চলে, সজীব হয় এরা। সেকেন্ড কেস আমরা যদি বলি কি আছে ভাইয়া, এই যে এদের আকার কেমন হয়, তো এদের আকার কি ভাইয়া, আকার হলো এটা লম্বাটে হয়, নরমালি এরা কি হয়, লম্বা লম্বা কোষ হয়। তারপরে কি হতে পারে ভাইয়া, চলো খেয়াল করে দেখি, আন্তঃকোষীয় ফাঁকা স্থান। তাহলে এখানে আমরা যদি বলি পরের কেস আন্তঃকোষীয় ফাঁকা স্থান, তাহলে এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান কি হবে, থাকতেও পারে। তার মানে যদি বলা হয় যে, যদি বলা হয় কোলেনকাইমা কোন একটা এমসিকিউতে আসতে পারে, বা কোন এক জায়গায় যদি বলা হয় যে কোলেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, এটা কিন্তু এভাবে বলা যাবে না। কিংবা বললো যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, এটাও কিন্তু বলা যাবে না, থাকতে পারে, মানে কি হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আমরা ওই যে কোষ প্রাচীর যেটা, তো যেহেতু এরা উদ্ভিদ কোষ অবশ্যই কি থাকবে, কোষ প্রাচীর অবশ্যই থাকবে। তাহলে আমরা যদি দেখি কোষ প্রাচীর কি হয় ভাইয়া, এরা হয় অসমভাবে পুরু। তো এই নামটা জেনে রাখবে, এরা কি হয়, অসমভাবে পুরু, যেখানে বলা হয়েছে কোনা অধিক পুরু। এই যে আমরা ছবিতে দিয়েছি, চাইলে তুমি আরেকটা পয়েন্ট দিতে পারো, কোষ প্রাচীর এর উপাদান মানে কি দিয়ে গঠিত হয়, এটা দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হলো সেলুলোজ আর একটা হলো পেকটিন। এই তো সুন্দর মতো তুমি 3 বা গয়ের জন্য 5টা সুন্দর করে পয়েন্ট লিখেছো এবং ছবি দিয়ে দিয়েছো, একদম সুন্দর, ইনশাআল্লাহ সুন্দর অ্যান্সার ঠিক মতো লিখতে পারলে হোপফুলি একদম ফুল নাম্বার পাওয়ার সম্ভব, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু শুধুমাত্র দেখো এটা থেকে শুধুমাত্র যে কোলেনকাইমা আসতে পারে এরকম না, আমাদের কি প্যারেনকাইমাও কিন্তু আসতে পারে। তখন কি বলবো, সেম প্রোটোপ্লাজম আছে, আকার এরা নরমালি লম্বাটে বা এইরকম হয় না, আন্তঃকোষীয় ফাঁকা স্থান এদের ক্ষেত্রে থাকবে। কোষ প্রাচীর ক্ষেত্রে দেখা যায় এটা কি হয়, পাতলা কোষ প্রাচীর হয়, উপাদানের মধ্যে মেইনলি থাকবে এদের সেলুলোজ, ঠিক আছে, এইভাবে বললেই হবে। ওকে, আর ছবি তো দিতেই হবে, পাশাপাশি যদি দিতে চাও, যদিও গঠন চেয়েছে, কোথায় থাকে অত বলাটা ইম্পর্টেন্ট না, বাট যেহেতু উদ্দীপকেও আছে, সো চাইলে একটা লাস্ট পয়েন্ট অ্যাড করতে পারো যে প্রাপ্তি স্থান, কোথায় প্রাপ্তি স্থান, পত্রবিন্দু আর পাতার শিরার মধ্যে, ঠিক আছে। সেইভাবে এখন যদি স্ক্লেরেনকাইমা বলি, এখানে কি প্রোটোপ্লাজম নাই, সেজন্য এরা হয় কি সজীব হবে না, মৃত কোষ হয়। এরাও সাধারণত লম্বাটে বা তন্তুময় হয়, আমরা টিস্যু পড়েছি। তারপরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না, কারণ মাঝখানে লিগনিন জমা হয়, কোষ প্রাচীরটা অনেক বেশি পুরো হয়, কেননা কোষ প্রাচীর উপাদান কি থাকে, অনেক বেশি পরিমাণ লিগনিন থাকে, ঠিক আছে। তো এইভাবে দিতে পারি আমরা। চলো আগে যে এরপরে বলেছে এক্স এর গঠন। ওকে, এক্স কি ভাই, ছবি দেখে বুঝতেছি এটা কি একটা মাইটোকন্ড্রিয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে চলো দেখি আমরা যদি গ লিখার চেষ্টা করি, কি করব, যখনই গঠন আসবে, দেখো ভাই এখানে কিন্তু কোনো ছবি যায় নাই, ঠিক আছে, বাট তাই বলে কি ছবি দিব না, এমন যাতে না হয়। অর্থাৎ গঠন যদি বলে, চেষ্টা করবা অবশ্যই কি করতে, অবশ্যই এই যে একদিকে তুমি ছবি আঁকার চেষ্টা করবা, ছবি মাথায় রাখবা, বায়োলজির ছবিতে কখনো একদম তোমার একদম অনেক বেশি সুন্দর হইতে হবে না, মানে অনেক বেশি সুন্দর করতে যে যাতে অনেক টাইম লেগে যায় এমন যাতে না হয়, ছবি এক্সিস্ট করে এটা হলেই হবে, এবং ছবিটা মাইটোকন্ড্রিয়া আঁকতে গেছে এটা আবার যাতে দেখতে কোনোভাবেও নিউক্লিয়াসের মতো না লাগে তাহলেই হবে, এবং যতটা চেষ্টা করবা লেবেলিং করতে। তাহলে এই যে আমাদের এখানে অনেকগুলো এরকম আঙুলের মতো প্রক্ষিপ্ত অংশ থাকে, তাই না। তাহলে আমরা যদি একটু লিখতে থাকি পাশে, দেখো আমাদের ফার্স্ট অফ অল কি থাকবে, এই যে পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করা, প্রথমে হলো আবরণ। কেমন আবরণ থাকে, আবরণ হলো 2 স্তরে আবরণ। ওকে, আমরা যদি লিখি আবরণ হলো কেমন ভাই, 2 স্তরে, এই যে 2 স্তরে বিশিষ্ট আবরণ।
এবং আবরণটা কি দিয়ে তৈরি এটা যদি লিখতে চাও বেটার লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এখানে কি থাকবে, লিপিড আর প্রোটিন নির্মিত আবরণ, এই যে দুই স্তর বিশিষ্ট, বাইরে একটা স্তর, এই যে বাহিরেরটা, ভিতরে একটা স্তর। এই যে ভিতরের স্তরটা কি করে ভাইয়া, ভিতরের স্তরটা অনেক বেশি পরিমাণ, দেখেছো আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, এই আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে আমরা বলি হলো ক্রিস্টি। তাহলে ক্রিস্টি জিনিসটা কি, এই যে ভেতরের স্তরটা বা অন্তঃস্তর আঙুলের মতো যে প্রক্ষিপ্ত অংশ তৈরি করে, তাহলে অন্তঃস্তর, একটা কাজ করি আমরা এটা একটু পরেই লিখি। তাহলে এখানে কি শিখতেছি, অন্তঃস্তর আঙুলের মতো যেই প্রবর্ধক তৈরি করে তাকে বলতেছি আমরা, তাকে আমরা বলতেছি হলো কি, তাকে আমরা বলতেছি ক্রিস্টি। ওকে, তারপরে কি আছে আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো অক্সিজোম। আমরা যদি এই যে ছবিটা যদি এখন আঁকার চেষ্টা করি, এই যে আমার মাইটোকন্ড্রিয়ার এই যে সাইড ভিউ, মানে সরি ক্রস সেকশন যদি করি মাইটোকন্ড্রিয়া, এটা হলো আমাদের বহিস্তর, এই যে ভিতরে হলো অন্তঃস্তর, অন্তঃস্তরের মধ্যে এই যে আঙুলের মতো অনেকগুলো প্রক্ষিপ্ত ভাঁজ, সেই সবগুলো কি ভাই ক্রিস্টি এক একটা। এবং এই যে এখানে প্রত্যেকটার মধ্যে ছোট ছোট এই যে এক একটা দানা থাকে, দানা কিরকম ভাবে বিন্দুযুক্ত, বলা হয় বিন্দুযুক্ত গোলাকার কিছু বস্তু থাকে। এই যে বিন্দুযুক্ত গোলাকার বস্তু, এদেরকে আমরা বলতেছি কি, এদেরকে আমরা বলতেছি অক্সিজোম। তাহলে এর পরের পয়েন্ট কি হবে, বিন্দুযুক্ত গোলাকার বস্তুগুলোকে আমরা কি বলতেছি, অক্সিজোম। তাহলে আমরা লিখে ফেলি এটা। তাহলে 3 নাম্বার পয়েন্ট হলো আমাদের অক্সিজোম। তাহলে অক্সিজোম জিনিসটা কি, এই যে বৃন্তযুক্ত গোলাকার বস্তু। তাহলে অক্সিজোম হলো আমাদের বৃন্তযুক্ত গোলাকার বস্তু, কার গায়ে থাকতেছে, বৃন্তযুক্ত গোলাকার বস্তু কার গায়ে থাকতেছে, অবশ্যই ক্রিস্টির গায়ে। তাহলে ক্রিস্টির গায়ে বিদ্যমান, তাহলে ক্রিস্টির গায়ে বিদ্যমান বিন্দুযুক্ত গোলাকার বস্তুগুলো অক্সিজোম। চাইলে লিখতে পারো অক্সিজোমের উৎসেচকগুলো বা এনজাইমগুলো সাজানো থাকে, চাইলে লিখতে পারো, নট নেসেসারি, মানে এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ যেহেতু গঠন চেয়েছে এই পর্যন্ত বললেই হয়ে যাবে। এরপর কি থাকে, এই যে মাঝখানে ফাঁকা স্থান দেখতেছি, এই ফাঁকা স্থানটা কি অনেক বেশি, এই যে তরল অর্ধতরল পদার্থ থাকে, এই তরল অর্ধতরল পদার্থ মানে কি ভাইয়া, এইটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। তাহলে এর পরের পয়েন্ট যেটা 4 নাম্বার, সেটা হলো এই যে এখানে যদি লিখে ফেলি 4 নাম্বারটা হলো আমাদের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি, আমরা যদি বলি ম্যাট্রিক্স জিনিসটা কি, 1 মিনিট, ওকে। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা যদি আমরা বলি, ম্যাট্রিক্স কি, আমাদের এই অন্ত আবরণ বা অন্তঃস্তরের ভিতরে যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠে যে তরল অর্ধতরল পদার্থ থাকতেছে বা যে তরল মাতৃকা থাকতেছে, তাকে আমরা বলি ম্যাট্রিক্স, ঠিক আছে, ওকে। তাহলে এর পরের পয়েন্ট আমরা যদি বলি ম্যাট্রিক্স, এটা কি আমাদের, এটা আমাদের হলো অন্তঃপ্রকোষ্ঠে, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরের প্রকোষ্ঠকে আমরা বলি হলো অন্তঃপ্রকোষ্ঠ, এই অন্তঃপ্রকোষ্ঠে বিদ্যমান তরল মাতৃকাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। ওকে, অন্তঃপ্রকোষ্ঠে বিদ্যমান তরল মাতৃকাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। এখন আসি লেবেলিং। ছবির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লেবেলিং ইজ এ মাস্ট, ঠিক আছে, বায়োলজির জন্য অবশ্যই লেবেলিং করবা, চেষ্টা করবা লেবেলিং গুলো সব মোটামুটি এই যে ডান দিকে করতে, অর্থাৎ এটা হলো আবরণ, এটা হলো তোমার অক্সিজোম, তারপরে ধরো এই যে ভাঁজগুলো নিয়ে বলবা ক্রিস্টি, তারপরে এই মাঝখান থেকে নিয়ে বলবা ম্যাট্রিক্স, শেষ। তার মানে কি হচ্ছে, এখানে আবরণটা চাইলে এখানে বহি আবরণ নিতে পারো, যেহেতু বাইরেরটা নিয়েছি আমি, তারপরে এটা আমাদের অক্সিজোম, তারপরে এটা আমাদের যে হয় যে আঙুলের মতো প্রক্ষিপ্ত অংশ, তার মানে এটা আমাদের ক্রিস্টি, দেন এইটা আমাদের ম্যাট্রিক্স। ওকে, তাহলে দেখো যে আমরা এই পয়েন্টগুলো ছবিতে দিয়েছি, সেই পয়েন্টগুলোই চেষ্টা করবে ব্যাখ্যা করে দিতে, ফাইন। দেখবা বইয়ে কিন্তু এরকম ভাবে সুন্দর করে মানে পয়েন্ট আকারে এভাবে দেওয়া নাই, তো চেষ্টা করবা গঠন যদি আসে এরকম ভাবে দিলে দেখবা ইনশাআল্লাহ আরো বেটার হবে অ্যান্সারটা। আসি এবার তাহলে উদ্ভিদ জীবনে ওয়াইয়ের গুরুত্ব। তাহলে উদ্ভিদ জীবনে ওয়াইয়ের গুরুত্ব যদি আমরা দেখি, চলো দেখি এরপরে ঘটা আমরা দেখতেছি এখানে, ঠিক আছে। তাহলে গত আমরা দেখলাম, ঘতে আসি। তাহলে এই যে ঘতে আমরা যদি দেখি, বলেছে উদ্ভিদ জীবনে ওয়াইয়ের গুরুত্ব। দেখো ওয়াই বলতে বোঝাচ্ছে কিন্তু ক্লোরোপ্লাস্ট, তাই না? এই যে ক্লোরোপ্লাস্ট আমি যদি বলি, এটা হলো আমাদের বহি আবরণ, এটা আমাদের গ্রানাম এক একটা, তাই না, গ্রানাম, তারপরে ভিতর ডট ডট দিয়ে এখানে কি থাকবে, তরল পদার্থ বা মাতৃকা, যাকে আমরা বলি স্ট্রোমা, এটা আমাদের স্ট্রোমা ল্যামিনি বা গ্রানাম ল্যামিনি যেটাই বলি। তাহলে আলটিমেটলি এখানে ক্লোরোপ্লাস্টের কথা বলতেছে। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কি, অবশ্যই ক্লোরোপ্লাস্টে কি হয়, মেইন খুব ইম্পর্টেন্ট জিনিস সালোক সংশ্লেষণ হয়। তো যখন এটার অ্যান্সার করব, দেখো ওয়াইয়ের গুরুত্ব, ফার্স্ট অফ অল চেষ্টা করবা দুইটা হেডলাইনের আন্ডারে যদি দিতে পারো, দুইটা তিনটা হেডলাইন দিতে পারে বেটার। যদি এখানে আসতো ধরো সাপোজ প্লাস্টিড, নর্মালি জাস্ট প্লাস্টিড বলতো,
তো তখন কিন্তু আমাদের ওই যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সবগুলোই আলাদা আলাদাভাবে কাজ বলতে পারতাম আমরা, তাই না? বাট এখানে যেহেতু ক্লোরোপ্লাস্টের ছবিটাই দিয়েছে, সো মেইন ফোকাসটা থাকা উচিত ক্লোরোপ্লাস্টের উপরে। তাহলে ক্লোরোপ্লাস্ট কি করতেছে আমরা যদি বলি, তাহলে ক্লোরোপ্লাস্টের আন্ডারে যে আমরা হেডিং দিতে পারি কিভাবে? আমরা হেডিং দিতে পারি মেইনলি দুইটা কাজ করতেছে। প্রথম কথা কি করতেছে ভাই? খাদ্য তৈরি, তাই না? অর্থাৎ এখানে কি হচ্ছে, আমাদের খাদ্য তৈরি হচ্ছে। এই খাদ্যের উপরেই কিন্তু আমাদের উদ্ভিদ আর প্রাণী জগৎ নির্ভরশীল। কি করতেছে ও আসলে আমার সৌর শক্তি থেকে বা সৌরশক্তি থেকে যেই সৌরশক্তি আসতেছে সেইটাকে কনভার্ট করে কি বানাচ্ছে? ও বানাচ্ছে রাসায়নিক শক্তি। কিসে রাসায়নিক শক্তিটা কোথায় যাচ্ছে? এই যে আমরা ফল খাচ্ছি, এই যে আমরা বিভিন্ন ধরনের যে ধান, এই যে শস্য খাচ্ছি, এগুলোর মধ্যেও স্টোর করে রাখতেছে। এই স্টোর করতেছে কি হিসেবে? রাসায়নিক শক্তি। তো যার ফলে যখন আমরা ওই আপেলটা খাচ্ছি কিংবা ওই ফলটা খাচ্ছি কিংবা ওই যে ধান খাচ্ছি, মানে চাল খাচ্ছি আসলে, সেই ক্ষেত্রে আমরা সেই রাসায়নিক শক্তিটাই মূলত আমাদের বডিতে পাচ্ছি। তাহলে মেইন কথা খাদ্য তৈরি। এখন খাদ্য তৈরি কি শুধুমাত্র প্রাণী নির্ভরশীল? না, কিন্তু উদ্ভিদও কিন্তু এই খাদ্যের উপরেই নির্ভরশীল। মানে কি, ক্লোরোপ্লাস্টের প্রথম ইম্পর্টেন্স হেডিংটা হবে খাদ্য তৈরি করতেছে, যেটার উপরে উদ্ভিদ আর প্রাণী জগৎ দুইটা নির্ভরশীল। সেখানে অবশ্যই এই লাইনটা চেষ্টা করবে এই কনভার্সনটা একটু বলে দিতে। তারপরে বলে দিলা যে এই রাসায়নিক শক্তি উদ্ভিদ কিভাবে সঞ্চয় করে, তারপরে মানে যে ফল শস্য আকারে সঞ্চয় করতে পারে, সেগুলো যখন প্রাণী খাচ্ছে তখন সেখান থেকে সে শক্তি পাচ্ছে। ওকে, সেকেন্ড হেডিং কি হতে পারে? এখান থেকে সেকেন্ড হেডিং হতে পারে আমাদের এই জীবজগতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য রক্ষা। তার মানে আলটিমেটলি কি করতেছে? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রাখতেছে কিভাবে? আমরা জানি ক্লোরোপ্লাস্ট কি করবে? সালোক সংশ্লেষণ করার সময় ও কি করতেছে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন বের করে দিচ্ছে। তার মানে কি, কার্বন ডাই অক্সাইড ইন আর অক্সিজেন আউট। সো এভাবেই কিন্তু কি করতেছে আমাদের মানে পুরো পরিবেশে অক্সিজেন আসতেছে, যার ফলে কি প্রাণী সেই অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, চাইলে এখানে যদি রিয়াকশন দিতে চাও দিতে পারো সালোক সংশ্লেষণের, আপ টু ইউ। বাট মেইন কথা এই কথাগুলো যাতে থাকে যে এখানে কি করতেছে? কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করতেছে, অক্সিজেন সে বের করে দিচ্ছে। এখন এটা হলো ক্লোরোপ্লাস্টের কাহিনী। তবে যদি এটা ইলাবোরেট করতে চাও, যেহেতু ঘতে, চাইলে এখানে যেহেতু নর্মালি প্লাস্টিকের ছবি তো বইভাবে আলাদা নাই, ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে। তো যদিও ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে, বাট ওই যে প্লাস্টিককে আমরা চাইলে সিগনিফাই করতে পারি। তো এই জন্য মেইন ফোকাসটা ক্লোরোপ্লাস্টে রেখে পরবর্তীতে একটু অ্যাড করতে পারো যে এখানে ক্রোমোপ্লাস্ট কি করে, ক্রোমোপ্লাস্ট কি করতেছে, তারপরে আমাদের এখানে লিউকোপ্লাস্ট কি করতেছে। সো ক্রোমোপ্লাস্ট মূলত আমাদের কিসে কাজ করে ভাই? এটা মূলত আমাদের পরাগায়নে সাহায্য করে, ফুল ফল পরাগায়নে সাহায্য করতেছে, ফুলকে রঙিন করতেছে। আর এটা কি করতেছে? মূলত খাদ্য সঞ্চয়। যেখানে আমরা পড়েছি না অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর অ্যালিউরোপ্লাস্ট, সেই নামগুলো জাস্ট বলতে হবে। যেমন অ্যামাইলোপ্লাস্ট কখন বলবো? যদি শর্করা সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট বলবো লিপিড সঞ্চয় করলে। অ্যালিউরোপ্লাস্ট বলবো প্রোটিন সঞ্চয় করলে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এলাবোরেট করতে পারি চাইলে। মেইন কথা যে চেষ্টা করবা সুন্দর করে একটু সাজায় দেওয়ার জন্য। আসি এরপরে দেখো বলেছে কি যে রফিক আর শফিক মাইক্রোস্কোপের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছে। রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো কিছু একটা দেখতে পেয়েছে। তার মানে রফিক দেখেছে সুতার মতো অঙ্গাণু গোলাকারের মধ্যে। দেখো গোলের মধ্যে সুতা, গোল আকার একটা অঙ্গাণুর মধ্যে সুতা, অবশ্যই আশা করি গেস করতে পারতেছো ভাই আমাদের উদ্ভিদের মধ্যে এরকম গোল জিনিস থাকে কোনটা ভাই? নিউক্লিয়াস। তাহলে বলা হচ্ছে কি এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? আমাদের একটা সুতা। নিউক্লিয়াসের সুতার নাম কি? মেইনলি ক্রোমোজোম। মেইনলি মানে ক্রোমাটিন আসলে, সেখান থেকে আসলে মানে ক্রোমোজোমটা প্রিফার করতে পারো। ঠিক আছে, সো ক্রোমোজোম আর ক্রোমাটিন যেটাই বলি, ক্রোমাটিন থাকে যেটা কোষ বিভাজন পর্যায়ে যে খাটো আর মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে বলেছে রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করছে তার চিত্রসহ গঠন। তাহলে দেখো এই যে চিত্রসহ গঠন, তার মানে অবশ্যই ক্রোমোজোমের চিত্রসহ গঠন চেয়েছে। তাহলে দেখি ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা যদি একটু আগে ছবিটা আঁকি। সো ক্রোমোজোমের ছবিটা যদি দেখি কি হবে? ফার্স্ট অফ অল ক্রোমোজোম অবশ্যই মানে নর্মালি তো আমরা মনে হয় এই যে এরকম করে আঁকার চেষ্টা করি, তাই না? একদম সিম্পল গঠন। তো চেষ্টা করবা এই যে এইটা হলো আমাদের সেন্ট্রোমিয়ার। সো সেন্ট্রোমিয়ার একদিকে এটা হলো একটা বাহু এবং এই যে এইদিকে হলো আরেকটা বাহু থাকবে। ঠিক আছে, দেখা যায় এই দিকে একটা বাহুর মধ্যে কি করবা? এই সেন্ট্রোমিয়ার থেকে আগিয়ে আরেকটা কনস্ট্রিকশন তৈরি করবা বা সংকোচন তৈরি করবা, করে আরেকটা গোল বানায় ফেলবা। তার মানে কি করলাম? এখানে একটা সংকোচন তৈরি করেছি, সংকোচন তৈরি করে তারপরে এখানে একটা গোল দিব। কেন দিয়েছি? ওকে চলো কারণ দেখি। তাহলে আমরা এখন একবার এঁকে ফেলি। তাহলে এই হলো আমাদের ক্রোমোজোম। তাহলে এটা কেন করলাম এরকম?
ওকে, এটা কেন করলাম চলো আমরা, ওকে 1 মিনিট, এটা ঠিক আছে। ওকে, এই তো এবার একটু প্রপোর্শনাল হয়েছে। চলো দেখি তাহলে এটা কেন করেছি ভাই, খেয়াল করো। এই যে এইটা মাঝখানে যেটা আমরা দেখতেছি এটা হলো আমাদের প্রাইমারি কুঞ্চন বা প্রাথমিক কুঞ্চন বা আমরা বলি সেন্ট্রোমিয়ার। তাহলে এটা হলো আমাদের সেন্ট্রোমিয়ার, যেটাকে বলা হয় প্রাথমিক কুঞ্চন। কুঞ্চন মানে কি ভাইয়া? কুঞ্চন মানে হলো সংকুচিত অঞ্চল, সংকুচিত অঞ্চল, ঠিক আছে, বা কনস্ট্রিক্টেড রিজিয়ন। তারপরে দেখি এই যে এই পুরোটা কিন্তু আমাদের একটা বাহু, তো চাইলে এভাবে দিতে পারো, যে এরকম ভাবে দিয়ে এটা হলো আমাদের কি বাহু। এরপরে কি আছে দেখো, এই যে এখানে আরেকটা আমরা কনস্ট্রিকশন দেখতেছি না, এটাকে আমরা বলি কি, তাহলে এটা যদি প্রাথমিক বা প্রথম হয়ে যায় তাহলে এটা অবশ্যই গৌণ হবে, তাহলে এটাকে আমরা বলি হলো গৌণ কুঞ্চন, গৌণ কুঞ্চন। এরপরে দেখি এই যে মাঝখানে একটা গোল বলের মতো দেখতেছি, এই বলটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি স্যাটেলাইট, এটাকে আমরা বলতেছি স্যাটেলাইট, ঠিক আছে। এখন এখানে আরেকটা ইস্যু করবা, সেটা কি, সেটা হলো ভিতরে একটু ক্রোমাটিন দেখানোর জন্য এই যে এখানে একটু প্যাচ দিয়ে দিবা, তাহলে দেখতে আরেকটু বেটার হবে। ওকে, এখন এখানে দেখা যায় কি ভেতরে ছোট ছোট যে মানে ওই যে যেটা আমরা একটু আগে দেখেছি ম্যাট্রিক্স, তো ধারণা করা হয় এই ক্রোমোজোমের মধ্যেও এখানে কি থাকবে, ম্যাট্রিক্স থাকে। তো চাইলে এরকম একটু ডট ডট করে দিতে পারো জাস্ট ম্যাট্রিক্সটা বোঝানোর জন্য। দেন এখান থেকে অ্যারো নিয়ে যাবা, এই যে এটা হলো ম্যাট্রিক্স। ওকে, এখানে একটা কথা, লেবেলিং এর জন্য চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব যাতে সবগুলো মোটামুটি একই লাইনে থাকে এবং সবগুলো চেষ্টা করবা ডানে দেওয়ার জন্য। আরেকটা ইস্যু, কখনো যাতে একটা অ্যারো আরেকটা অ্যারোকে ক্রস না করে, এটা একটু মেনটেন করতে হবে, ঠিক আছে, কখনো যাতে ক্রস না করে। তাহলে যখন আমরা এখন তাহলে বর্ণনা যখন দিব, চেষ্টা করবা যে ছবিতে যা দিয়েছো সবগুলো চেষ্টা করবে একটু পয়েন্ট করে দিতে, কারণ যেহেতু গঠন বলেছে ব্যাখ্যা করতে। তাহলে প্রথম কথা আমরা যদি দেখি কি কি আছে এখানে। ওকে, তাহলে আমরা যদি দেখি ফার্স্ট অফ অল চেষ্টা করি, চলো দেখি আমরা বাহু। তাহলে বাহু জিনিসটা কি, বাহু জিনিসটা হলো সেন্ট্রোমিয়ারের যে কোনো একদিকে, এই যে সেন্ট্রোমিয়ার থেকে এই যে যেদিকে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি বাহু, মানে সেন্ট্রোমিয়ারের দুই দিকে দুইটা বাহু বিদ্যমান। তাহলে এটা হলো যে সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটি বাহু বিদ্যমান। ওকে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুটি বাহু বিদ্যমান, ঠিক আছে। তারপরে দেখি আর কি আছে আমাদের, সেন্ট্রোমিয়ার আমাদের বাহু গেল, বাহুর পরে যে সেন্ট্রোমিয়ার কি আমাদের প্রাথমিক কুঞ্চন। তাহলে সেন্ট্রোমিয়ার আসলে কি জানো, সেন্ট্রোমিয়ার হলো এই যে আমরা বলি কি ক্রোমোজোম, তাই না, আমরা বলি ক্রোমোজোম। সো ক্রোমো মানে কি, ক্রোমো মানে হলো রং, আর জোম মানে বডি, মানে ক্রোমোজোম হলো এমন একটা গঠন যেটা কিন্তু কি করতে পারে, রং ধারণ করার ক্ষমতা আছে যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। তাহলে এই সেন্ট্রোমিয়ার যেটা দেখা যায় কি, এটা একটা বর্ণহীন অঞ্চল, এটা একটা কুঞ্চিত মানে কনস্ট্রিক্টেড, এবং এটা একটা বর্ণহীন অঞ্চল বা অরঞ্জিত অঞ্চল বলি আমরা, ঠিক আছে। মানে এই জায়গায় এত বেশি কনস্ট্রিক্টেড, সো রং পৌঁছানোর তেমন সুযোগ পাচ্ছে না, সো আলটিমেটলি এখানে কি দেখা যাবে না, কোনো কালার দেখা যায় না। তারপরে দেখি আমরা আর কি শিখলাম, আর শিখেছি আমরা এই যে 3 নাম্বার পয়েন্ট, চলো গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন মানে কি, এটার মধ্যে আসলে এক্সট্রা লেখার কিছু নেই, জাস্ট সেন্ট্রোমিয়ার বাদে অপর অন্য যে কোনো কুঞ্চিত অঞ্চলকে আমরা বলি গৌণকুঞ্চন, সেন্ট্রোমিয়ার বাদে অন্য যে কোনো কুঞ্চিত অঞ্চলই আমাদের গৌণকুঞ্চন। তারপরে দেখি আমরা এরপর আসো স্যাটেলাইট আর ম্যাট্রিক্স। ওকে, স্যাটেলাইট জিনিসটা কি, স্যাটেলাইট জিনিসটা হলো এই যে নিউক্লিয়াস ক্রোমোজোমের প্রান্তে বিদ্যমান, এই যে ক্রোমোজোমের প্রান্তে বিদ্যমান গোলাকার বস্তুকে বলা হয়, এই যে গোলাকার বস্তুকে বা গোলাকার অংশকে বলা হয় স্যাটেলাইট। যেটা লাভ কি ভাই, এই স্যাটেলাইটটাই কিন্তু আলটিমেটলি আমাদের ওই যে নিউক্লিওলাসের সাথে কানেক্টেড থাকে। ওকে, তারপরে আসি তাহলে আমাদের 4 গেল, এবার আসি 5 হলো আমাদের যে ম্যাট্রিক্সটাই বাকি রইলো। তাহলে ম্যাট্রিক্স কি, একই কথা, ক্রোমোজোমে বিদ্যমান যে তরল পদার্থ বা ভেতরে যে তরল পদার্থ থাকতেছে বা তরল মাতৃকা থাকতেছে সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স। ওকে, সেটাকে আমরা বলতেছি ম্যাট্রিক্স, নাইস। তাহলে আমাদের গঠন চলে গেল, এবার আসি অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে। তাহলে আমরা এটা এই যে এটা আমাদের গেল, আসি সামনের অংশ। ওকে, এটা হলো ঘ। তাহলে গ আমরা দেখলাম, এটা হলো আমাদের গতে চেষ্টা করব লিখার, আর ঘতে আসি। সো ঘতে কি বলেছে দেখো, উদ্দীপকের শফিকের দেখা অঙ্গাণু দুটি, শফিক কি দেখেছে, ডিম্বাকৃতির দুইটি অঙ্গাণু, একটি শক্তি সরবরাহ করে অন্যটি খাদ্য প্রস্তুত করে, মানে কি একটা মাইটোকন্ড্রিয়া অন্যটি প্লাস্টিড,
মানে ক্লোরোপ্লাস্ট। তাহলে এই অঙ্গন দুটি কিভাবে শক্তি সরবরাহ করে, তাহলে এখানে দুইটা অঙ্গনের কথা বলা হয়েছে। তো চেষ্টা করবো এই যে একটা হলো প্লাস্টিড, আরেকটা কি আমাদের, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়া, তাই না? তাহলে দেখি প্লাস্টিড কি করে। তো প্লাস্টিডের ক্ষেত্রে বলবা বা ক্লোরোপ্লাস্ট, যেটা আসলে এখানে প্লাস্টিড বলা হচ্ছে, বেস্ট হলো কি ক্লোরোপ্লাস্ট বলা। তাহলে ক্লোরোপ্লাস্ট এখানে কি করতেছে, দেখো ক্লোরোপ্লাস্ট কিন্তু কখনোই সরাসরি খাদ্য মানে সরাসরি শক্তি দিতে পারে না, সেই ক্ষমতা কিন্তু ওর নাই। তাহলে এখানে প্রথমেই যেহেতু বলেছে শক্তি দেওয়ার ক্ষেত্রে কিভাবে বা এই যে শক্তি সরবরাহ কিভাবে সাহায্য করে, তখন প্রথমেই শুরু করবে এভাবে যে এই যে জীবজগতের খাদ্য তৈরির জন্য প্রাণী আর উদ্ভিদ কার উপর নির্ভরশীল, আসলে সালোক সংশ্লেষণ। সেই সালোক সংশ্লেষণ কোথায় হয়, ক্লোরোপ্লাস্টে হয়। সো আলটিমেটলি এই ক্লোরোপ্লাস্টই কি করে, ওই যে আবার আগের মতো যে সৌরশক্তিকে কিসে কনভার্ট করে ভাই, রাসায়নিক শক্তিতে কনভার্ট করে সে খাদ্য হিসেবে সে কি করে, খাদ্যের মধ্যে সঞ্চয় করে। তো এখানে একটু লিখে দিবা যে এখানে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, গ্রানাম থাকে, যেখানে কি হয় গ্রানামের মধ্যে আমাদের এটিপি তৈরি হয়, মানে আলোক, ওই যে এটিপি তৈরি, এটিপি কিন্তু আবার শক্তির এটিপি না, মনে রাখো, মানে শক্তি বলতে আমরা যেই শক্তি ব্যবহার করি সেই শক্তি না, আসলে এটিপি শুধু এক জায়গায় কাজে লাগে। তাহলে গ্রানাম কি করে, আলোক, ওই যে আমরা পড়েছিলাম না সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে আর কি পর্যায়ে, আলোক পর্যায়ে। সো এইটা হলো আমাদের সেই আলোক পর্যায়। সো ও কি করে বলবা যে গ্রানামে সে আলোক পর্যায়ে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে এটিপি তৈরি করে, যেই এটিপিটা সে কি করবে, সে স্ট্রোমাতে ব্যবহার করবে, কেন, গ্লুকোজ তৈরির জন্য বা খাদ্য তৈরির জন্য। তাহলে স্ট্রোমাতে সে গ্লুকোজ তৈরির জন্য ব্যবহার করে, এটা তাহলে কোন ফেজ, এটা হলো আমাদের সেই অন্ধকার পর্যায়ে। তাহলে এই এটিপি কিন্তু আসলে এইখানেই কাজ করতেছে, তার মানে কি করতেছে, ও আসলে এক প্রকারের এটিপি সরবরাহ করে, এটা সত্য, সেটা কোন জন্য, শুধুমাত্র স্ট্রোমা পর্যন্ত এই গ্লুকোজ তৈরির জন্য। বাট এই যে গ্লুকোজ তৈরি করতেছে আলটিমেটলি এইটাই কিন্তু আমাদের সেই শক্তির সোর্স, উদ্ভিদ আর প্রাণী উভয়ের জন্য। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এই কথাটা বলবো যে খাদ্য তৈরি ইস্যুটা এবং এই যে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত করতেছে, এই ব্যাপারটা লাগবে। এরপরে কেস কি বলেছে, তাহলে আরেকটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। তো যখন মাইটোকন্ড্রিয়া বলবা তখন বলে নিতে হবে কি, তখন বলতে হবে এই যে আমরা গ্লুকোজ পাচ্ছি বা এই যে রাসায়নিক শক্তি পাচ্ছি, এই যে এইটাকে ইউটিলাইজেশন করতেছে, মানে সহজ কথায় কি করবে, ও সহজ কথায় আমাদের গ্লুকোজ থেকে, এটিপি তৈরি করবে, এটিপি তৈরি, এই এটিপি তখন বলবা কি ওর কাজ, বা মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণু কি করে, প্লাস্টিড যেই বা ক্লোরোপ্লাস্ট যে খাদ্য তৈরি করেছে সেই খাদ্য এই মাইটোকন্ড্রিয়া ব্যবহার করতে পারে, এবং ব্যবহার করে কি করতেছে সে হলো এটিপি তৈরি করে, যেই এটিপি আমাদের কোষের বিভিন্ন বিপাকীয় কাজ বলো, তারপরে আমাদের মাংসপেশির সংকোচন প্রসারণ বলো, যে কোনো কাজ সব কিছু করতেছে এই এটিপি গুলা, ঠিক আছে? তো এইটা যখন লিখবা তখন একটু বলে আসতে হবে যে আমাদের যে সবাত শ্বসনের কথা, এটা কিন্তু অবাত শ্বসনে কখনো কাজে লাগে না। তো বলে আসবে একটু যে সবাত শ্বসনে আমাদের 4টি পর্যায় আছে, 4টি পর্যায়ের মধ্যে গ্লাইকোলাইসিস বাদে সবগুলো এখানে হয়। সো গ্লাইকোলাইসিস বাদে সবগুলো এখানে হয়। চাইলে একটু বলে দিতে পারবা যেখানে 1 অণু গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোএ সৃষ্টি আর ক্রেবস চক্রের সময় প্রায় 30 অণু এটিপি তৈরি হয়। সো এটা একটু বলে আসতে পারো চাইলে যে এটিপির পরিমাণটা কত। মেইন কথা 2টা পয়েন্ট হেডিং থাকবে এবং ওরা কিভাবে শক্তি তৈরিতে সাহায্য করতেছে এই জিনিসগুলো একটু সামারাইজ করতে হবে। ওকে, ঠিক আছে। সামনে যে আমরা এরপরে বলেছি কি উদ্ভিদের জীবনে এ বি আর সি টিস্যুর গুরুত্ব বর্ণনা করো। দেখো এটা কি বলেছে আমাদের, এই যে আকার আকৃতি আর গঠনে অভিন্ন, আকার আকৃতি আর গঠনে অভিন্ন উদ্ভিদ টিস্যু কারা ভাইয়া, এরা মূলত আমাদের সরল টিস্যু। এই যে আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম না, স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, সরল, জটিল আর নিঃস্রাবী। সো এরা হলো সেই সরল টিস্যু। তাহলে বলেছে এ বি আর সি টিস্যুর গুরুত্ব, তাহলে এ কোনটা হবে, এ আমাদের হলো প্যারেনকাইমা। চেষ্টা করবে কি করতে, এরকম ভাবে হেডিং দিবা প্যারেনকাইমা, দেন হেডিং এর আন্ডারে 1 2 3 4 পয়েন্ট। প্যারেনকাইমা কি করে ভাই, দেহ গঠন, কারণ যে অবশ্যই সবগুলোই মোটামুটি দেহ গঠনে সাহায্য করে। এরপর ইম্পর্টেন্ট ইস্যু, এই যে প্যারেনকাইমা মনে রাখবা ওর মধ্যে কি ছিল মনে আছে, প্রোটোপ্লাজম ছিল, কোষ প্রাচীর মোটামুটি পাতলা হয়। সো বলবা মানে মাথায় রাখবা প্যারেনকাইমা মোটামুটি বিপাকীয় কাজের জন্য খুবই পারদর্শী, বিপাকীয় মানে যত কাজ দরকার ও খুবই পারদর্শী। কিরকম পারদর্শী, ও খাবারের 3টা কাজই করে। প্রথমে হলো খাবার তৈরি করবে বা প্রস্তুত করে, খাদ্য তৈরি। সেকেন্ড কথা, এই যে ভাই তৈরি করলাম, খাবার কি করতে হবে, সঞ্চয় করতে হবে না, সঞ্চয় করে পরবর্তীর জন্য, কাজের জন্য। 4 নাম্বার কথা, খাবার সঞ্চয় করেছে, এখন তো অন্য জায়গায় খাবার লাগবে, কে দিবে, এই যে প্যারেনকাইমা সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ পরিবহনে সাহায্য করতেছে। তার মানে আলটিমেটলি নিজে শুধুমাত্র নিজে খায় না, সবার পাড়া পড়শি সবাইকে নিয়ে খাওয়াচ্ছে। তার মানে আলটিমেটলি কি তৈরির পাশাপাশি সঞ্চয় এবং পরিবহনেও সাহায্য করবে।
এরপর আসি প্যারেনকাইমার পর কি আছে আমাদের কোলেনকাইমা। দেখো কোলেনকাইমাতে কি হচ্ছে তাহলে আমাদের কোলেনকাইমার মধ্যে মনে রাখবা যে এখানে কি ছিল একটু মনে করে দেখি, এখানে কিন্তু প্রোটোপ্লাজম ছিল এবং এখানে ওই যে সজীব কোষ, তার মানে মনে রাখবে এটা মোটামুটি ক্লোরোপ্লাস্ট থাকলে এটা খাদ্য তৈরি করতে পারে। তার মানে কি ওই যে বললাম যেটা বিপাকীয় কাজ, সজীব হলে মোটামুটি এটা পারে সব এই সজীব মানে বিপাকীয় কাজ করতে, তাহলে এরা খাদ্য তৈরি করতে পারবে। তবে ওই যে ওয়ার্ডটা বলতে পারো চাইলে দেখবা যদি ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। সো এটা যদি নাও বলো তেমন ইস্যু নেই, মেন কথা এটা খাদ্য তৈরি করতে সাহায্য করতে পারে। আর কি হতে পারে, এটা দেহ গঠনেও সাহায্য করে। মাথায় রাখবে ওই যে কোষ প্রাচীরটা কিন্তু আস্তে আস্তে পুরো হচ্ছে, মাথায় রাখবা যত কোষ প্রাচীর পুরো তত বেশি দেহ গঠন, দৃঢ়তা প্রদান, এই কথাগুলো আসবে, ঠিক আছে। তাহলে এই প্যারেনকাইমার মধ্যে কিন্তু দৃঢ়তার এরকম কথাবার্তা বলি নাই, এইখানে কোলেনকাইমাতে বলতেছি কারণ যে কিছুটা পুরো হয়েছে, সেলুলোজের সাথে পেকটিনও জমা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, দুইটা জিনিসের জন্য কাজ করে, কুমড়া ও দণ্ডকলস, এই নামটা মনে রাখবা, কুমড়া ও দণ্ডকলসে কাণ্ডে দৃঢ়তা প্রদান করে, কুমড়া আর দণ্ডকলসের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। ওকে, আর কি আছে দেখি। এরপর আসে আমাদের স্ক্লেরেনকাইমা। তাহলে স্ক্লেরেনকাইমার একটু বৈশিষ্ট্য মনে করে দেখো, মানে আমরা কাজ হয়েছে জাস্ট ওর কোষগুলো মনে রাখলেই কাজ অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখি তো স্ক্লেরেনকাইমা, তাহলে স্ক্লেরেনকাইমার মধ্যে কোষগুলো মনে করে দেখো, ওদের মধ্যে কোনো প্রোটোপ্লাজম নাই, ওরা মৃত কোষ, ওদের মধ্যে কোষ প্রাচীরটা অনেক বেশি পুরো লিগনিন যুক্ত থাকে। তার মানে মোটামুটি যে কোষ প্রাচীর পুরো হচ্ছে মানে কি দৃঢ়তা প্রদান ওদের জীবনের একমাত্র মূল উদ্দেশ্য। তাহলে কি হবে, ওরা কি করতে পারে, দৃঢ়তা প্রদানে সাহায্য করতে পারে, দৃঢ়তা প্রদান করে মেইনলি। তবে কিছু পরিমাণে ওরা কি করতে পারে, ওরা হলো পানীয় খনিজ লবণের পরিবহনেও সাহায্য করে, কিছু পরিমাণে পানীয় খনিজ লবণ পরিবহনে ওরা সাহায্য করতে পারে। তাহলে এই কয়টা আমরা চেষ্টা করবো যে পয়েন্ট করে দিবা, যে প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা, এরকম সুন্দর 1 2 3 4 করে পয়েন্ট দিবা, হোপফুলি একদম ফুল নাম্বার পাওয়ার মতো অ্যান্সার হবে। ঠিক আছে, আর কি আছে দেখি। এ চিত্রের গঠন ব্যাখ্যা করো। এ কোনটা দেখো, দেখেই বুঝতেছি এটা হলো আমাদের কোষ প্রাচীরের কথা বলতেছে। তাহলে কোষ প্রাচীরে যখন বলেছে কি গঠন ব্যাখ্যা, আবার সেম কথা, শুধু গঠন বলে শুধু লিখে আসবো না, ছবি দেওয়ার চেষ্টা করবো। কিরকম ছবি চলো দেখি। তো প্রথমে এই যে কোষ রাখবা আগে, যে আমরা বা মধ্যপর্দা আগে আঁকতে পারো। ধরো এই যে এদিকে আমার একটা কোষ আছে, ওকে, আগে একটা নর্মালি একটা কোষ আঁকার মতো চেষ্টা করো। এই যে ধরো এটা একটা কোষ সাপোজ ধরলাম, ঠিক আছে। তো এই যে এদিকে একটা কোষ, এইদিকে একটা কোষ, তাহলে এই যে প্রত্যেকটা কোষ আমরা দেখতেছি এদের মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে বা কমন একটা লেয়ার আছে, তাই না। এই যে কমন লেয়ারটা, সো এই যে কমন লেয়ারটা এটাই হলো আমাদের মূলত মধ্যপর্দা। এই যে এই মাঝখানেরটাই মূলত মধ্যপর্দা। এখন বইয়ে ফাঁকা স্থান দিয়ে কাজ চালাইছে, তো আমাদের জন্য এত কঠিন এত ইচ্ছুক করার দরকার নাই। মেইন কথা মধ্যপর্দাটা দিবা এরকম মাঝামাঝি, যে মোটামুটি, ওকে আমি যদি বলি, ওকে মধ্যপর্দাটা হলো অত বেশি পুরো কিছু দেওয়ার দরকার নাই। এই যে এটাই ধরো আমাদের মধ্যপর্দা, এটাই ধরো আমাদের মধ্যপর্দা, ঠিক আছে। তাহলে মধ্যপর্দা থেকে অন্যগুলা কোষ তৈরি হয়, তাহলে চাইলে এখান থেকে তুমি এক্সটেন্ড করে দাও যে এখান থেকে আরো হচ্ছে, মানে কি এখানে আশপাশে আরো কোষ আছে, এরা হলো সবার মধ্যপর্দা। এরপরে কি আছে আমাদের মধ্যপর্দার পর প্রাথমিক প্রাচীর। তো এখান থেকে পরবর্তীতে পেন্সিল দিয়ে সুন্দর মতো এই যে এখানে আমি একটা ওকে গ্যাপ দিয়ে, তোমরা এত গ্যাপ দিও না কারণ আলটিমেটলি ওদের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সো আমি কি করবো, এই যে এরকম ভাবে একটু জাস্ট ফিল আপ করে দিচ্ছি, যাতে এটা বোঝায় যে মধ্যপর্দার নিচে মোটামুটি কিছুটা পুরো একটা অঞ্চল থাকে যাকে আমরা বলি প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দা হলো কমন আর এদের নিচে কি থাকবে, প্রাথমিক প্রাচীর থাকতেছে। ক্লিয়ার। এই প্রাথমিক প্রাচীরের পর কি থাকে, ওকে তোমাদের বই দেখবা সুন্দরী যে এখানে একটা গোল কোষ দিয়েছে। তো চাইলে দিতে পারো এইভাবে করে যে এটা হলো আমাদের সেকেন্ডারি প্রাচীরের একটা স্তর। সেকেন্ডারি প্রাচীরে কিন্তু 3টা স্তর থাকে, এটা একটা স্তর, তারপর দেখবা এই নিচে আরেকটা স্তর দিয়েছে একদম ঠিক এই যে এই বরাবর, মানে আমাদের প্রাথমিক প্রাচীরের ঠিক নিচে, এই যে প্রাথমিক প্রাচীরের ঠিক নিচে আরেকটা স্তর দিয়েছে, এবং তারপর মাঝখানের গ্যাপটাকে বলেছে মধ্যস্তর, আর এই যে এই পিঙ্ক কালারটাকে বলেছে হলো কি স্তর, পিঙ্ক কালারটা বলেছে অন্তঃস্তর। তো চাইলে এইভাবে দিতে পারো, আপ টু, যেহেতু বই এভাবে আছে আমরা এইভাবে দিতে পারি, কোনো সমস্যা নাই। মেইন কথা জীবন সহজ করার জন্য এই যে জাস্ট কি করবা, জাস্ট মাঝখানে যে দাগ দাগ দিয়ে দিতে পারো বা এখানে শেড করতে পারো, যেটা তোমার প্রিফারেবল, বাট যাতে এইটুক বোঝা যায় যে না এই দুজন কি করা হচ্ছে, আলাদা করা হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে 3টা স্তর আমি যদি বলি তাহলে স্তরগুলো কি, এই যে এটা হলো আমাদের মধ্যপর্দা, এটা হলো আমাদের মধ্যপর্দা, তারপরে এই যে অরেঞ্জ কালার এটা হলো আমাদের প্রাইমারি প্রাচীর,
প্রাইমারি প্রাচীর, এটা হলো আমাদের সেকেন্ডারি প্রাচীর তিনটা, এই ব্লু কালারটা আছে, তারপরে ধরো এই যে এইটা আছে, তারপরে এই যে এটা আছে। তাহলে এখানে তিনটা স্তর কোনটা, এটা হলো আমাদের ব্লু কালারটা হলো আমাদের বহিস্তর, তারপরে এটা হলো আমাদের মধ্যস্তর, এটা হলো আমাদের অন্তঃস্তর। কার এগুলো সবই হলো আমাদের এটা গৌণ প্রাচীরের, গৌণ প্রাচীর। ঠিক আছে, ওকে। তো এই যে এই একটা ছবি চেষ্টা করবো দেওয়ার, একটা ছবি যাতে অন্তপক্ষে আমরা দিতে পারি। যদি মনে হয় যে না ভাইয়া টাইম আছে আরো দিতে পারবো চাইলে, বা আরেকটা সহজ ছবি চাইলে দিতে পারো, আপ টু ইউ। বাট মেইন কথা একটা ছবি যাতে কখনো মিস না হয়। ঠিক আছে, তো আরেকটা ছবি কি একদম ওইটা আঁকা আরো সহজ। ধরো এরকম একটা দাগ দিয়ে বলে যাওয়া মধ্যপর্দা, তারপরে কি যে এখন যা করেছো কপি পেস্ট জাস্ট, এই যে এরপরে একটা এরকম দিবা, ও সরি ব্লু না, আমি তো এটাই, এই যে অরেঞ্জ। ঠিক আছে, তো এরপরটা আমাদের প্রাথমিক প্রাচীর, এই যে দুই দিকে দুইটা প্রাথমিক প্রাচীর, মানে দুই দিকে দুইটা কোষ বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই যে দুই দিকে দুইটা কোষ, এটা হলো প্রাথমিক প্রাচীর। ওকে, আমি যদি কোষগুলো একটু আঁকার চেষ্টা করি, যে এটা ধরো আমার একটা কোষ, এটা একটা কোষ, কারণ ওদের মধ্যে মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা মানে কি মাঝখানে কমন গ্রাউন্ড, আর এটা হলো আমাদের প্রাথমিক প্রাচীর থাকবে। তারপরে দেখি কি থাকবে, গৌণ প্রাচীর। সেই যে এরপরে আমরা আরেকটা দাগ দিব, দিয়ে জাস্ট গৌণ প্রাচীর বুঝাই দাও তাহলেই হবে। ঠিক আছে, চাইলে এখানে তুমি তিনটা স্তর দিতে পারো, আপ টু ইউ, বাট সেটাই শোনা। গৌণ প্রাচীর মানে তিনটা যে সিকোয়েন্সিয়াল কিভাবে থাকবে, মধ্যপর্দা, তারপরে থাকবে আমাদের প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর, এইটা বললেই হবে। চাইলে তুমি এখানে যেটা বললাম তিনটা স্তর দিতে পারো, চাইলে তিনটা দাগ এক্সট্রা দিতে পারো, বা তিনটা জাস্ট স্কেল দিয়ে এরকম 1 2 3 করে দিতে পারো। সো তিনটা দিয়ে এখানে লিখবা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ধরো মুছে দাও। যদি তুমি তিনটা স্তরই দেখাতে চাও এখানে কোনো সমস্যা নাই, আসো আগে যাও। এই যে জাস্ট এখানে কি করব আমরা, এই যে একটা স্তর, আরে এই যে এখানে একটা স্তর বোঝালাম, দুইটা বোঝালাম, তিনটা বোঝালাম, শেষ। তারপর এখান থেকে লিখে দিবা গৌণ প্রাচীর, শেষ। আর মাঝখানেরটা প্রাথমিক প্রাচীর, আর ওই যে একদম মাঝখানেরটা হলো মধ্যপর্দা। যেভাবে আঁকো, মেইন কথা কি যে কোনো একটা ছবি অবশ্যই আঁকার চেষ্টা করতে হবে, দুইটা আঁকতে পারলে ভালো, বেশি টাইম পাইলে আঁকার দরকার আছে, নইলে দরকার নাই, একটা আঁকলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটার গঠন তাহলে তো এইটুকু আমরা দেখলাম। এখন এইটুকের পাশাপাশি কি শিখবো, আর আমাদের দরকার হলো এই যে গঠন। তাহলে গঠনের মধ্যে কি কি আছে, এখানে চাইলে আমরা স্তর ভিত্তিক দিতে পারি, যে এখানে কি কি স্তর থাকে, মধ্যপর্দা, মধ্যপর্দা মানে কি দুইটা কোষের মধ্যে সাধারণ পর্দা। তাহলে আমরা চাইলে এইভাবে গঠন ব্যাখ্যা করতে পারি, যে মধ্যপর্দা মানে এটা মূলত আসলে ভৌত গঠন। ভৌত গঠন মানে কি আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে, সো দেখতে কেমন দেখা যাচ্ছে, মধ্যপর্দা আছে, তারপরে আমাদের হলো প্রাথমিক প্রাচীর বা প্রাথমিক ওয়াল, এন 3 নাম্বারটা হলো আমাদের সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে যে এখানে যখন লিখবো তাহলে একটু কষ্ট করে লিখে দিব যে কি কি থাকে, চাইলে এখানে একটু লিখতে পারো। যেমন আমাদের মধ্যপর্দায় মেইনলি পেকটিন থাকে, এখানে মূলত পেকটিন থাকবে। তারপর আমাদের প্রাথমিক প্রাচীরে মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ থাকবে। আর আমাদের যেটা আমাদের গৌণ প্রাচীর সেটার মধ্যে থাকবে মূলত লিগনিন থাকতে পারে। ঠিক আছে, আরো অনেক কিছু থাকে, এত কিছু তোমাদের লাগবে না, লিগনিন পর্যন্ত এইটুকু পড়তে পারলেই হয়ে যাবে, কারণ তোমাদের বই দেখবে এই কয়টা নাম আছে আর কি একসাথে দেওয়া আছে। আর সাথে বলতে পারো যে এটা কয়টা স্তর, এই যে যেমন এখানে গৌণ প্রাচীর হলো 3 স্তর, তারপরে আমাদের প্রাথমিক প্রাচীর হলো 1 স্তর বিশিষ্ট। তো এইভাবে একটু ডেসক্রিপশন করতে পারো। তারপরে এটা আমাদের একটা সাধারণ পর্দা হিসেবে কাজ করে, সাধারণ পর্দা হিসেবে কাজ করে, এভাবে দিতে পারি। তাহলে এটা হলো আমাদের ভৌত গঠন গেল। এরপর আসি, এরপরে কি আছে আমাদের রাসায়নিক গঠন। ঠিক আছে, তাহলে রাসায়নিক গঠনের মধ্যে কি, তো রাসায়নিক গঠনে জাস্ট নামগুলো দিবা যে এখানে কি কি দেখতে পাচ্ছি বা কি কি আছে। সো কি কি আছে যদি বলি তাহলে এখানে কি কি আছে, যেমন এই যে উপরে যে নামগুলো লেখা হয়েছে, অর্থাৎ এই যে আমাদের পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই যে যা নামগুলো লেখা আছে না, এগুলোই আরেকবার আসবে জাস্ট। যে এখানে কি থাকে, ওভারঅল পেকটিন থাকবে, তারপরে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, তারপরে লিগনিন থাকবে, এই ওভারঅল সবগুলোই থাকবে। ওকে, সবগুলোই বলে দিলাম। এখন এই যে ভৌত গঠন হয়েছে, রাসায়নিক গঠন হয়েছে, তার পাশাপাশি লাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে পারো যে এখানে একটা সংযোগকারী নালিকা থাকে যার নাম প্লাজমোডেজমাটা, যার নাম হলো প্লাজমোডেজমাটা। সেটা কি একটা অণুবীক্ষণিক নালিক বা সাইটোপ্লাজমিক সংযোগ। সো ইনশাল্লাহ একদম সুন্দর একটা গঠন, মানে গঠন তুমি ভৌত গঠন দিয়েছো মানে কি কি লেয়ার থাকতেছে। সেকেন্ড কথা, বা এখানে ভৌত গঠনের জায়গায় তুমি যদি চাও তুমি এখানে স্তর সমূহ লিখতে পারো, যেভাবেই লিখো সেটা কোনোভাবেই ইস্যু না, বাট একটু সুন্দর করে এই যে সাজিয়ে লিখতে হবে, সেটা বেটার। তাহলে স্তর সমূহ লিখলাম, এই যে স্তরগুলো থাকে রাসায়নিক গঠনে, যে কি কি রাসায়নিক পদার্থ থাকে সেটা লিখে দিলাম। এরপরে লিখে দিব কোনটা, এরপরে হলো ওই যে আমাদের প্লাজমোডেজমাটা একদম শেষে, যে এটার মধ্যে সংযোগকারী একটা অণুবীক্ষণিক নালী থাকে যাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। ওকে, ঠিক আছে,
সামনে গিয়ে এবার আমরা ওকে, উদ্দীপকে উল্লিখিত চিত্র সি এর গঠন বৈশিষ্ট্য, চিত্র সি কোনটা? সেন্ট্রিওল। তো দেখো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্গাণুই অনেক ইম্পর্টেন্ট। গঠন বৈশিষ্ট্য চেয়েছে, তার মানে কি গঠন, ছবি আঁকতে হবে। তাহলে কি কি থাকে আমরা যদি দেখি, এই যে বিরাট একটা গোল আঁকবো, যদিও মাথায় রেখো যদিও এই যে এটা কি আমাদের সেন্ট্রিওল, মাথায় রেখো সেন্ট্রিওল কিন্তু একটা পর্দাবিহীন, মনে আছে কিনা? সেন্ট্রিওল কিন্তু কোনো আবরণীবিহীন। সি হলো আমাদের সেন্ট্রিওল, বাট একদম সতর্ক থেকে, এটা কি একটা, এটা একটা আবরণবিহীন, এর কিন্তু কোনো আবরণ থাকে না, একটা আবরণবিহীন অঙ্গাণু। যদিও আমরা যখন ছবি আঁকবো তখন আমরা কি করব, আসলে উপায় নাই, কারণ আমাদের তো বুঝাইতে হবে, সেই জন্য আমরা চাইলে এটা দিতে পারি, বাট তুমি নিজে মাথায় রেখো এটা কিন্তু আবরণবিহীন। এরপরে দেখো কি আঁকবো, সেন্ট্রিওল গুলো। এই যে এখানে থাকবে সেন্ট্রিওল, এখানে একটা সেন্ট্রিওল, এখানে একটা সেন্ট্রিওল। ব্যাপারটা কিরকম, ওকে, এটা হলো সেন্ট্রিওল, ভিতরে থাকবে, এবং এই সেন্ট্রিওলের চারপাশে এই যে অনেকগুলা কি থাকবে, ঘন সাইটোপ্লাজম গুলা যথেষ্ট ঘন হয়ে এর আশপাশে কভার তৈরি করবে টাইপ, ঠিক আছে, যথেষ্ট ঘন হয়ে আশপাশে থাকবে। তাহলে এই যে আমরা যেটা দেখতেছি, এই যে এগুলা নলাকার যে গঠন, সেগুলোকে আমরা বলতেছি হলো সেন্ট্রিওল। নলাকার গঠন হলো সেন্ট্রিওল, এবং এই যে ডট ডট গুলো দিয়েছি এগুলোকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার, এবং এই পুরা গঠনটাকে আমরা বলি হলো সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল কোনটা, নলাকার গঠন যেগুলা। তাহলে পরীক্ষায় যখন এটা মনে রাখতে পারে এরকম ভাবে, যে তোমরা রসমালাই খেয়েছো না, তো দেখবা রসমালাইয়ের মধ্যে কি চারদিকে রস আর মাঝখানে কি থাকে, যে মিষ্টিগুলো থাকে ছোট ছোট। তাহলে এই ছোট মিষ্টিগুলোকে তুলনা করো তোমার সেন্ট্রিওলের সাথে, আর এই যে রসগুলো হলো সেন্ট্রোস্ফিয়ার, আর পুরাটা যেটা ওই যে আমাদের যেই বাটির মধ্যে থাকতেছে সেটা হলো আসলে সেন্ট্রোজোম। ফাইন। তাহলে পরীক্ষায় যখন লিখবো চেষ্টা করবো কি করতে, 3টা পয়েন্ট, 3টা না আসলে 2টা দিলেই হয়ে যাবে। একটা হলো সেন্ট্রিওল কি, এখানে একটা নলাকার গঠন থাকবে, এরা হলো নলাকার গঠন বিদ্যমান থাকবে, নলাকার গঠন। সেকেন্ড কথা কি থাকবে, সেন্ট্রোস্ফিয়ার। কি বলবো, এটা সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে যে সেন্ট্রিওলের চারদিকে যেই ঘন তরল পদার্থ বিদ্যমান তাকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। চাইলে 3 নম্বর পয়েন্ট দিয়ে সেন্ট্রোজোম বলতে পারো, যে এই দুজনকে একসাথে সেন্ট্রোজোম বলে। বাট মেইন কথা যে এই যে কথাগুলো বললাম, এই পয়েন্টগুলো যে তোমার অ্যান্সারে থাকে, যে এটা কি গঠন, নলাকার গঠন, কই থাকতেছে, এই ব্যাপারগুলো দরকার। ফাইন, ওকে। তারপর বলেছে দেখো চিত্র এ এর সি চিহ্নিত অংশের গঠন। এ কোনটা, এটা একটা প্যারেনকাইমা টিস্যু। বাট মাথায় রেখে যে অনেকে কি হয়, চোখে কম দেখে, মানে কম দেখা বলতে কি, আরে ভাই আসছে ছবি দেখি, আরে প্যারেনকাইমা আসছে, গঠন চাইছে, ভাই প্যারেনকাইমার গঠন লিখে আসা শেষ ওর। বাট একটু কষ্ট করে কোশ্চেনটা খেয়াল করবো, পরে দেখা যাবে যে ভাই হায় আমার নাম্বার কম কেন, কারণ আসছিল হলো প্যারেনকাইমার মধ্যে নিউক্লিয়াসের গঠন, তুমি প্যারেনকাইমা লিখে আসছো, এরকম যদি ভুল না হয়, ঠিক আছে। আমরা যখন কোশ্চেন পড়বো চেষ্টা করবো অবশ্যই একটু ভালো মতো দেখতে, চক্ষু মিলিয়ে দেখবো। তাহলে দেখো বলেছে চিত্র এর সি চিহ্নিত অংশ, তাহলে এ হলো প্যারেনকাইমা, তাহলে এটা হলো আমাদের সেই প্যারেনকাইমা। সেখান থেকে বলেছে সি হলো আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের গঠন জানতে চেয়েছে, তাহলে নিউক্লিয়াসের গঠন কি, চলো আমরা দেখি। তাহলে আমরা যদি দেখি, আমরা গ দেখতেছি এখন নিউক্লিয়াসের গঠন, এখানেও সেম কথা, চেষ্টা করবো পয়েন্ট করে দেওয়ার জন্য, আর ছবিটা যাতে অবশ্যই থাকে। তো আমরা যদি দেখি ছবিটা কেমন ছিল, মনে করে দেখো, চারদিকে প্রথমে, ওকে, চেষ্টা করবে তোমরা যখন আঁকবা কম্পাস অবশ্যই নিয়ে যাবে, অবশ্যই সুন্দর মতো একটা দিলা, তারপরে কম্পাস দিয়ে আরেকটা দিব। অর্থাৎ আমরা যদি বলি, এই যে চলো তোমরা কম্পাস দিয়ে আঁকবা, আমিও কম্পাস দিয়ে আঁকতেছি, এই যে দেখো কম্পাস। তাহলে চেষ্টা করবো কি করতে, এরকম কম্পাস দিয়ে আঁকতে, সেম ভাবে আরেকটা এই একইভাবে কম্পাস দিয়ে আঁকবা। ফাইন। এই যে যাতে একদম দেখো দুইজনের মাঝখানে মোটামুটি, যাতে এই যে মোটামুটি গ্যাপ রাখবা, ঠিক আছে, বা একটু যদি আমরা বড় করতাম মোটামুটি গ্যাপ রাখবো, যদি আমি এটা বুঝতে পারবো না, আমার আরেকবার রাখতে হবে। বাট মেইন কথা তোমাদের জন্য বললাম, কি করবো, দুইজনের মাঝখানে মোটামুটি গ্যাপ রাখবো। অর্থাৎ এই যে একটা এঁকেছ, মোটামুটি একটা গ্যাপ রেখে আরেকটা আঁকবা। কেন মোটামুটি গ্যাপ রাখতে বলতেছি, কারণ নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু ভালো মতো বোঝাতে হবে, 2 স্তর বিশিষ্ট। এরপরে কি করবা, রাবার দিয়ে সুন্দর মতো এই যে এখানে একটু মুছে দিলা, এখানে একটু মুছে দিলা, মোটামুটি একটা নিরাপদ দূরত্বে এখান থেকে মুছে দিবা, যাতে দেখতেই যে দেখো দেখতে যাতে সুন্দর হয়, এরকম ভাবে মোছার চেষ্টা করবা। ওকে, দেখো এখানে ভাই গ্যাপ রেখেছি কেন একটু পরে বলতেছি। তাহলে এই যে এরা হলো আমাদের কি নিউক্লিয়ার মেমব্রেন, এটা হলো নিউক্লিয়ার পর্দা। ওকে, এই যে নিউক্লিয়ার পর্দা, তাহলে এই নিউক্লিয়ার পর্দার মাঝখানে কিন্তু কিছু গ্যাপ আছে। তাহলে এই যে এটা হলো আমাদের নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন।
তার সাথে কি আছে এই যে ছোট ছোট গ্যাপগুলো, তো এখানে আমরা অবশ্যই দিব যে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এই যে এটাই ধরে দিচ্ছি, এটা হলো আমাদের নিউক্লিয়ার রন্ধ্র। এই রন্ধ্রপথে কি হয়, এই রন্ধ্রপথে কিন্তু কি হয় নিউক্লিয়াসের সাথে বাহিরের পরিবেশের সাইটোপ্লাজমে একটা সংযোগ স্থাপিত হয়। তারপরে কি আছে আমরা যদি দেখি এখানে আমাদের নিউক্লিওলাস, একদম বড় একটা এই যে দেখো ঘন বস্তু, ঘন গোলাকার বস্তু নিউক্লিওলাস থাকে। তারপরে কি থাকবে নিউক্লিওলাসের পাশাপাশি এখান থেকে ওই যে আমাদের কি হবে, আমাদের এখান থেকে কি থাকবে, আমাদের ক্রোমাটিন জালিকা। যেটা ক্রোমাটিন জালিকা মানে কি নিউক্লিয়াসের মধ্যে যে সুতার মতো গঠনগুলো, এই যে এখান থেকে আমাদের এই যে সুতার মতো গঠনগুলো বের হচ্ছে, ইচ্ছা মতো সুতার মতো গঠন দিয়ে যাবা, অ্যান্সার শেষ। ঠিক আছে, আর এই যে নিউক্লিওলাসটা অবশ্যই তো এখানে নিউক্লিওলাসটা থাকবেই। পাশাপাশি একটু খেয়াল করে দেখি আর কি থাকবে এখানে ভিতরে, ওই যে বললাম মাতৃকা, মাতৃকা মোটামুটি আসলে কোনো জায়গায় মাফ নাই, তো কি করবো এই যে ছোট ছোট ডট দিয়ে যাবো জাস্ট বোঝানোর জন্য। কি এখানে কি আছে মাতৃকা মানে তরল পদার্থ আছে, তাহলে এখানে আমাদের মাতৃকা জেলি জাতীয় যে তরল পদার্থ থাকবে। নাইস, তাহলে এরপরে কি করব সুন্দর মতো আমরা একটু জাস্ট লেবেলিং করে দিই। এই যে গ্রিন কালারগুলো আমরা দিব, এখানে ইম্পর্টেন্ট কথা ক্রোমোজোম দিবা না, কিন্তু এখানে কিন্তু ক্রোমোজোম দিবা না, ক্রোমাটিন জালিকা দিতে হবে, কারণ এখন কিন্তু জালিকা ফর্মে তুমি এঁকেছো, যে সুতাগুলো কি করেছে একটা জাল তৈরি করেছে। তারপরে দেখো এটা হলো আমাদের নিউক্লিওলাস, এটা আমাদের নিউক্লিওলাস, এবং এই যে এটা যে আমাদের মাতৃকা, এই যে ম্যাট্রিক্স বা মাতৃকা। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো আমাদের নিউক্লিয়াসের গঠন। চেষ্টা করবো যে এভাবে আঁকার জন্য, এবং পয়েন্ট করার সময় অবশ্যই মাথায় রাখবো কোনগুলো, এই যে এই পয়েন্টগুলো যাতে মিস না যায়। যেমন আমাদের পয়েন্টগুলো কি হবে, প্রথমে হলো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার পর্দা। সো মেমব্রেনের মধ্যে অবশ্যই কি কথাগুলো থাকবে ভাই, এটা কি করতেছে, এটা একটা দ্বিস্তর বিশিষ্ট। আমরা একটা কাজ করি লিখেই যাই আমরা, তাহলে পড়া হয়ে যাবে একসাথে তোমাদের। তাহলে এখানে কি কি আছে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন যেহেতু গঠন চেয়েছে চেষ্টা করবো ওদের গঠনগুলো সহ বলতে। কি গঠন এখানে, এখানে হলো দুই স্তর, এটা হলো দুই স্তর বিশিষ্ট, এবং এটাও হলো আমাদের লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত। এটাও আমাদের লিপিড আর প্রোটিন, মনে করো মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু একই ছিল, দ্বিস্তর বিশিষ্ট লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এবং এখানে আর কথা বলবো কার, আর রন্ধ্রের কথা বলবো, যে এখানে কি থাকবে, এখানে নির্দিষ্ট দূরত্ব পর পর এদের মধ্যে রন্ধ্র বা ছিদ্রপথ বিদ্যমান, যাকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র, যার মাধ্যমে কি হয় এই নিউক্লিওপ্লাজমের সাথে মাতৃকা, যেটা ওকে মাতৃকা একটা নামও আছে, ইয়া গুড পয়েন্ট, নামটাও বলে ফেলি, এটা হলো নিউক্লিওপ্লাজম। তাহলে এখানে কি হবে, এই নিউক্লিওপ্লাজমের সাথে বাহিরের পরিবেশের একটা সম্পর্ক স্থাপিত হয় বা সংযোগ বা যোগাযোগ স্থাপিত হয় এই রন্ধ্রপথে। তাহলে সেকেন্ড ধরো নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে এই কথা বলবো আমরা। এরপরে কি আছে আমাদের দেখি, এরপরে আছে আমাদের নিউক্লিওপ্লাজমটাই বলে ফেলি। তাহলে নিউক্লিওপ্লাজমটা কি মাথায় রাখবো, মাতৃকা। ভাই নিউক্লিওপ্লাজম মাতৃকা জিনিসটাকে আগে সেটা বুঝি আমরা। তাহলে নিউক্লিওপ্লাজমে মাতৃকা জিনিসটা কি, মাতৃকা মানে ধরো একটা বেবি যখন মায়ের বডিতে থাকে, ওই বেবিটার যা যা নিউট্রিশন লাগবে, যা যা দরকার সবকিছু কে প্রোভাইড করে, মা। এবং ওই বেবিটা যা যা বজ্র পদার্থ, যা যা খারাপ জিনিস তৈরি করে সেগুলো বের করার দায়িত্ব কার, মায়ের। ঠিক একইভাবেই এই মাতৃকা বলতে বোঝাই আমরা ওই অঙ্গাণুটা বা ওই কোষটার যা যা কাজ আছে, সেই কাজ তৈরির জন্য যা যা লাগবে, ওই কাজটা করার জন্য যা যা লাগবে প্রোভাইড করবে কে, মাতৃকা। যেমন এখানে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে অনেক কিছু কাজ হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়, অনেক কাহিনী আছে। তো এই যে কাহিনীগুলো ঘটতেছে বা কাজগুলো ঘটতেছে, এই কাজগুলো ঘটার জন্য বিভিন্ন এনজাইম দরকার, বিভিন্ন আয়ন্স দরকার, বিভিন্ন প্রোটিন দরকার। এই সব কিছু কে প্রোভাইড করতেছে, এই সব কিছু প্রোভাইড করবে এই নিউক্লিওপ্লাজম বা মাতৃকা। তাহলে যখন আমরা এই মাতৃকার কথাটা বলবো নিউক্লিওপ্লাজম, তখন এই কথা বলবো যে এখানে যেই যে কাজগুলো দরকার, যেই যে কাজগুলো ঘটবে, সেগুলো প্রোভাইড করার জন্য যা যা লাগবে সব কিছু দেয় এই নিউক্লিওপ্লাজম। অর্থাৎ আমাদের এনজাইম, প্রোটিন, যাই বলে আয়ন, সবকিছু ও প্রোভাইড করতেছে। তারপরে কি আমাদের নিউক্লিওপ্লাজম গেল, এরপরে আমাদের পয়েন্ট হলো নিউক্লিওলাস। ওকে, নিউক্লিওলাসটা কি, যে আমাদের ক্রোমোজোমের মনে আছে যে আমরা দেখেছিলাম স্যাটেলাইট যার সাথে লেগে থাকে, সেটাই মূলত নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসটা কি, এটা ঘন একটা পদার্থ, মানে ঘন একটা বস্তু, গোলাকার বস্তু। তারপরে এই যে আকারটা বলে দিব। তারপরে এটা কি দিয়ে তৈরি, এটা হলো আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, আরএনএ প্রোটিন দিয়ে তৈরি। এবং এটা কি করে আসলে, কি করে, যে এটা হলো রাইবোজোম সংশ্লেষণে সাহায্য করে। এটা আসলে গঠনে লেখার দরকার নাই, বাট এমসিকিউর জন্য যেটা রেখো, যে এটা কি করে, রাইবোজোম তৈরিতে বা সংশ্লেষণে সাহায্য করে। তারপরে দেখি আর কি আছে আমাদের, এর পরের পয়েন্ট হলো আমাদের ক্রোমাটিন জালিকা। সো ক্রোমাটিন জালিকার মধ্যে অবশ্যই চেষ্টা করবার সংজ্ঞাটা বলতে,
যেখানে কি হয় নিউক্লিয়াসের বা কোষের বিশ্রামকালে এই নিউক্লিয়াসের মধ্যে যেই সুতা আকৃতির কুণ্ডলী পাকানো জালিকা দেখা যায় সেটাই ক্রোমাটিন জালিকা, যেখানে সুতাগুলোকে আমরা বলি ক্রোমাটিন। এই পর্যন্ত বললে ইনাফ। চাইলে ক্রোমোজোমটা একটু ইলাবোরেট করতে পারো যে যখন কি হয়, যখন আলটিমেটলি এটা কোষ বিভাজনের পর্যায়ে যায় তখন দেখা যায় এই সুতাগুলো কিসে বিন্যস্ত হয়, পানি বের হয়ে যায়, যার ফলে এটা খাটো মোটা হয়ে ক্রোমোজোম হিসেবে দেখা যায়, চাইলে এটা বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এই হলো কথা। এরপরে দেখি বলেছে চিত্র এ আর বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন। তাহলে দেখো এ আর বি বলেছে, তাহলে চলো আমরা দেখি এখানে কি করব আমরা। ওকে, চলো দেখি তাহলে ঘ। তো এক কাজ করি, আমরা উপর থেকে ঘটা লেখা শুরু করি, যে জায়গা হবে না। এই যে ধরো এইটুকের মধ্যে আমরা লেখার চেষ্টা করি। তাহলে এখন আমরা শিখতেছি ঘ। তাহলে বলেছি কি দেখো, দুইটা বলেছি টিস্যু, এদের কাজ একই হলেও গঠন ভিন্ন। যখন এরকম কথা বলবে যে বিশ্লেষণ করো, এটা যথার্থতা ব্যাখ্যা করো, চেষ্টা করবা স্টেটমেন্টটাকে প্রুফ করতে। যেমন ধর ম্যাথ আমরা করি না, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, এরকম করা হয় না? তো ঠিক একইভাবেই চেষ্টা করবে, দুইটা কথা বলেছে, কাজ এক গঠন ভিন্ন। অনেকেই করে গঠন ভিন্ন লিখে চলে আসে, আরে ভাই এই তো এটাই তো চাইছে, বাট দেখো দুইটা কথাই বলেছে কিন্তু কাজ একই গঠন ভিন্ন। তার মানে কি করতে হবে তোমাকে, এখানে যখন দিবা তখন অবশ্যই দিতে হবে, একটা হলো কি, একটা হলো কাজ এক মানে কার্যগত সাদৃশ্য, তোমার এটা একটা পয়েন্ট হবে। একটা পয়েন্ট হবে আমাদের কি কার্যগত সাদৃশ্য, একটা হেডলাইন হবে। এবং আরেকটা বলেছি কি গঠন ভিন্ন, তার মানে কি আরেকটা পয়েন্ট হবে গঠনগত ভিন্নতা। তাহলে একটা হলো আমাদের কার্যগত সাদৃশ্য, আর একটা হলো গঠনগত ভিন্নতা। তাহলে কার্যগত সাদৃশ্য কি, দেখো এ আর বি, দেখো বি চেনার উপায় কি দেখেছো, নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তার মানে স্ক্লেরেনকাইমা কিন্তু না, কোলেনকাইমা। তাহলে বলেছে প্যারেনকাইমা আর ক্লোরেনকাইমার মধ্যে সাদৃশ্য কি কাজের, দেখো মনে করে দেখো বলেছিলাম দুইজনই কিন্তু কি করতে পারে, খাদ্য প্রস্তুত করতে পারে। প্যারেনকাইমা তো সবসময়ই পারে, আর ওর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকাইমাও পারে। সেকেন্ড কথা, এটা কি করতে পারে, দুইজনই কিন্তু দেহ গঠনে সাহায্য করে। দেহ গঠনের মধ্যে একটু বলে আসতে পারো, যদি টাইম থাকে একটু বলে আসতে পারো যে এর মধ্যে কোলেনকাইমাটা কখন সাহায্য করে, একটু যদি খেয়াল করে দেখি কোলেনকাইমা কখন সাহায্য করবে। কোলেনকাইমা কখন সাহায্য করবে, যখন কি না এই যে কুমড়া আর দণ্ডকলস দুইটার জন্য, জাস্ট এই দুইটা উদ্ভিদের জন্য, কুমড়া আর দণ্ডকলস এই দুইটার জন্য করবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কার্যগত সাদৃশ্য। এবার আসি গঠনগত ভিন্নতা। যখন ভিন্নতা দিবা চেষ্টা করবা বেটার হলো বক্স করে ফেলবা বা চার্ট করে ফেলবা, তাহলে দেখবা তোমার কাজও কমবে এবং দেখতেও সুন্দর হবে। তাহলে এই যে আমাদের প্যারেনকাইমা এন্ড কোলেনকাইমা লিখে ফেলছি, এবং চেষ্টা করবা কি করতে, চেষ্টা করবা কখনো দুইটা করে দিবা না, তাহলে দেখবা লিখতে বেশি হবে। ওই যে বারবার লিখতে হবে যে প্যারেনকাইমা টিস্যুতে কোষ প্রাচীর পাতলা, ওইখানে আবার বলতে হবে কোলেনকাইমা টিস্যুতে কোষ প্রাচীর পুরো দরকার নাই, বা কোষ প্রাচীর কথাও দুইবার লিখতে হবে না। তার জন্য কি করবা, বিষয় বলে আরেকটা কলাম বানাবা। লাভ কি ভাইয়া, লাভ হলে যে তুমি বিষয়ের মধ্যে লিখবা কি, যেমন প্রথমে যে কোষ প্রাচীর লিখে ফেলছো, কোষ প্রাচীর, তারপর ধর কোষ প্রাচীরের উপাদান লিখে ফেলছো। তাহলে যে এখানে আমরা এলাবোরেট করতে পারি। এইবার দেখো জাস্ট একটা ওয়ার্ড লিখলেই শেষ। কোষ প্রাচীরে লিখবো কি, এটা লিখবো পাতলা, এটা লিখবো পুরু বা অসমভাবে পুরু, অসমভাবে পুরু। তারপরে বলেছে কোষের উপাদান, দেখো এখানে কি ছিল, এখানে ছিল আমাদের সেলুলোজ, আর এখানে হলো আমাদের সেলুলোজের সাথে পেকটিন থাকবে, সেলুলোজ প্লাস পেকটিন। তারপরে কি আছে আমাদের কোষ প্রাচীর গেল, কোষ প্রাচীরের উপাদান গেল। এরপরে মনে করে দেখো দুইজনের মধ্যে কিন্তু অনেক মিল আছে, যেমন কি প্রোটোপ্লাজম আছে দুইজনের মধ্যে, দুইজনই সজীব আছে, তো এটা আসলে তেমন ইস্যু হবে না। আরেকটা ইস্যু হলো আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আরেকটা কি ভাই, আন্তঃকোষীয় ফাঁকা স্থান। এটা হলো আমাদের এই যে ক্ষেত্রে প্যারেনকাইমার ক্ষেত্রে এটা হলো থাকবে, আর এখানে হলো কি হবে ভাইয়া, থাকতে পারে। চাইলে এখানে একটা দিতে পারো যে কোথায় অবস্থান করে, চাইলে এটা অ্যাড করতে পারো। মানে মেন কথা কি, আমরা তাহলে যে দুইটা হেডিং এর আন্ডারে সুন্দর করে কিন্তু লিখে ফেলছি যে ওদের মধ্যে মিল কি আছে, ওদের মধ্যে অমিল কি আছে। ওকে ফাইন। এরপর দেখি আর কি আছে, এ আর বি টিস্যুর মিল আর অমিল দুইটাই বিদ্যমান। দেখো এখানে বলেছে এ আর বি কোনটা, দেখো এ বলেছে, ছবি দেখে বুঝতে হবে পত্রবিন্ত পাতার শিরা, তার মানে এ টিস্যু অবশ্যই আমাদের কি ভাই, এটা হলো অবশ্যই কোলেনকাইমা, এটা অবশ্যই কোলেনকাইমা। আর বি টিস্যু কি বলেছে, ফাইবার স্ক্লেরেট, তার মানে অবশ্যই এটা হলো স্ক্লেরেনকাইমা, এটা অবশ্যই স্ক্লেরেনকাইমা। তাহলে এখানেও সেম কথা বলেছে, মিল আর অমিল দুইটি বিদ্যমান, তার মানে এখানে কিন্তু জানতে চাই নাই যে
গঠনগত না কার্যগত, জাস্ট নর্মালি বলেছে। তাহলে এখানে যখন লিখবো অবশ্যই প্রথমে যে মিল সমূহ, যখন মিল সমূহ দিব চেষ্টা করব কি করতে, পয়েন্ট করে দিতে। যেমন মিল কি আছে এদের মধ্যে যে দৃঢ়তা প্রদান, কুমড়া দণ্ড কলসে দৃঢ়তা প্রদান করে। মেইন মিল আসলে এই যে দৃঢ়তা প্রদান, মেইন মিলটাই হলো ওদের মধ্যে কি ভাইয়া, দৃঢ়তা প্রদান। তার কি হতে পারে, আর আসলে মিল হতে পারে যেমন দুইজনের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর যথেষ্ট, মানে কোষ প্রাচীর পুরো হয়, চাইলে এটা অ্যাড করতে পারো। বাট মেইন যেটা বললাম দৃঢ়তা প্রদান, তখন একটু লিখে দিবা যে স্ক্লেরেনকাইমা কি করে, মোটামুটি সবারই দৃঢ়তা প্রদানে সাহায্য করে। আর আমাদের কোলেনকাইমা কি করে ভাই, এটা শুধু কুমড়া আর দণ্ড কলসের ক্ষেত্রে দৃঢ়তা প্রদান করে। সাথে যে দেহ গঠন কথাটা লিখতে পারি আমরা, দেহ গঠনে সাহায্য করে, দেহ গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, এবার আসি আমরা অমিল সমূহ। অমিলের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সো অমিল সমূহের ক্ষেত্রে কি হতে পারে, যেটা বললাম যে আমরা চাইলে বক্স করে দিতে পারি বেটার। একটা কি, একটা হলো আমাদের এই যে কোলেনকাইমা আর একটা স্ক্লেরেনকাইমা। ওকে, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তাহলে প্রথমে থাকবে হলো বিষয়। তাহলে দেখো কোলেনকাইমা স্ক্লেরেনকাইমার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। প্রথম কথা কি, আমরা যদি দেখতে চাকি, ফার্স্ট অফ অল প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপর হলো সজীবতা, মানে কোনটা সজীব আর কোনটা মৃত। তারপর হতে পারে কি, তারপর হতে পারে যে কোষ প্রাচীরের মধ্যে উপাদান, বা চাইলে এখানে কোষ প্রাচীর নিয়ে একটা কথা বলতে পারো, কোষ প্রাচীর আর কোষ প্রাচীরের উপাদান। তারপর হলো আন্তঃকোষীয় ফাঁকা স্থান। তাহলে দেখি যে দেখো প্রথম কথা বলেছি কি প্রোটোপ্লাজম। সো কোলেনকাইমার ক্ষেত্রে প্রোটোপ্লাজম থাকবে, এদের ক্ষেত্রে থাকে না। এটা হলো সজীব হয়, কোলেনকাইমা হবে সজীব, আর এটা কি হবে, মৃত হবে। তারপরে কি কোষ প্রাচীর দেখা যায় কি, এটা হলো পুরু হয়, বাট এটা কিন্তু অধিক পুরু। মাথায় রেখো স্ক্লেরেনকাইমাটা কিন্তু অধিক পুরু, অধিক পুরু। তারপরে দেখি এটা উপাদান কি দেখা যায়, এখানে সেলুলোজের সাথে পেকটিন থাকবে, সেলুলোজ আর পেকটিন। আর এরা কিন্তু মোটামুটি স্ক্লেরেনকাইমার মধ্যে কি থাকে, লিগনিন যুক্ত। তাহলে এটা কিন্তু লিগনিন থাকবে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান এখানে হলো থাকতে পারে, বাবা নাও থাকতে পারে। আর এখানে নর্মালি বা ইউজুয়ালি থাকে না, সাধারণত কি হবে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না। কারণ কি, কারণ এই যে যত পুরু হবে তত জায়গাটা গ্যাপটা ফিল আপ করে ফেলে। সো যখন এই যে আমার অল্প একটু পুরু থেকে অধিক পুরু হচ্ছে, লিগনিন বেড়ে যাচ্ছে, তখন এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। সো গ্যাপ ফিল আপ হলে কি হবে, এই আন্তঃকোষীয় ফাঁকা স্থান কিন্তু আর দেখতে পাবো না। ঠিক আছে, সামনে আগেই বলেছে কিউ চিত্রের অংশটি এরূপ অবস্থানের কারণ কি। তাহলে দেখো কিউ চিত্র কোনটা, আমরা যদি একটু ছবি খেয়াল করি, এই যে দেখো এই যে এর মধ্যে এই দুইটা অংশ। তো এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সিভ কোষ, এটা আমাদের সিভ কোষ, আর এটা হলো আমাদের সঙ্গী কোষ। তাহলে যখন এটা দিব, প্রথম কথা হচ্ছে এই উপরিত উদ্দীপকে যে কি কি আছে এটা এলাবোরেট করলাম, করে কি করবো, এরূপ অবস্থানের কারণ। দেখো মেইনলি আসলে এখানে আমাদের দুইটা কারণ বা তিনটা কারণ বলা যেতে পারে। এরূপ অবস্থান কেন করতেছে, প্রথম কথা হলো আমাদের সিভ কোষে নিউক্লিয়াস নাই, সিভ কোষে নিউক্লিয়াস নেই। আর সঙ্গী কোষে কি হয়, বড় হয়, সঙ্গী কোষে বড় হয়। তাই সায়েন্টিস্টরা, সেকেন্ড পয়েন্ট, তাই সায়েন্টিস্টরা কি করে, ধারণা করতেছে কি হয়, যেহেতু সিভ কোষে নিউক্লিয়াস নাই, সঙ্গী কোষে কিছুটা বড় হয়, তাই বৈজ্ঞানিকদের ধারণা হলো এই নিউক্লিয়াস কি করে, অর্থাৎ সঙ্গী কোষের নিউক্লিয়াস, অর্থাৎ সঙ্গী কোষের নিউক্লিয়াস সিভ কোষের কাজকে কিছুটা হলে নিয়ন্ত্রণ করে, সিভ কোষের কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই দুইটা কথা বলতে পারো। যদিও আসলে প্রথম পয়েন্টটা আলাদা করে তেমন কিছু নাই, তবে চাইলে প্রথম পয়েন্টে এটা অ্যাড করতে পারো যে সঙ্গী কোষে বড় হয়, কেননা সঙ্গী কোষে বিভাগীয় কার্যাবলী বেশি। তখন সেকেন্ড পয়েন্ট বললা যে কেন বেশি, কারণ কি সঙ্গী কোষের নিউক্লিয়াস কিছুটা হলেও সিভ কোষের কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য বলা হয়। এআরবি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে, যুক্তি দাও। ওকে, তাহলে এটা কি করে ভাই, দেখো এই দুইটার মধ্যে বলেছি কি একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে ভূমিকা রাখে। তাহলে এআরবি কারা কারা একটু যদি খেয়াল করে দেখি, দেখো এ তো অবশ্যই বুঝতেছি ভাই, এ হলো ফ্লোয়েম কোষ। তার মানে প্রথমে আমাদের কি আছে, এটা হলো প্রথমে দেওয়া আছে আমাদের ফ্লোয়েম টিস্যু, কারণ সিভ কোষ আর সঙ্গী কোষ। তাহলে দেখো বলেছে কি ফ্লোয়েম টিস্যুর কাজ কি, আগে সেটা আমরা চিন্তা করি। ফ্লোয়েম টিস্যুর মধ্যে কিন্তু আসলে পরিবহন ছাড়া তেমন আসলে ওই রকম ভাবে কাজ নাই। মেইনলি বেসিক্যালি ও কি করে, অবশ্যই আমরা জানি ও হলো কি করবে, পাতায় উৎপন্ন খাবারকে চারিদিকে ছড়ায় দেয়, পাতায় উৎপন্ন খাবার কি করবে ভাইয়া, পরিবহনে নিয়োজিত, পরিবহন করে। তবে
ও কিন্তু কিছুটা হলেও যেহেতু ফ্লোয়েম ফাইবার আছে, ফ্লোয়েম ফাইবার যেটা, সেই ফাইবার কিন্তু কিছুটা হলেও আমাদের কি করবে, এই যে ফাইবার যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেহ গঠনে কিছুটা হলেও সাহায্য করে। যেমন পাটের আঁশ কিন্তু একটা বাস্ট ফাইবার, সেটা কিন্তু একটা ফ্লোয়েম প্যারেনকাইমা। সো এটা কিন্তু দেহ গঠনে সাহায্য করবে। তার মানে কি পরিবহন ছাড়া কিন্তু ফ্লোয়েম টিস্যু কিছু কাজ করতে পারে। তাহলে আর কি হতে পারে, আর হলো আমরা যদি এদিকে দেখি আর কি, চিত্র বি দেখেই বুঝতেছি এটা কি রক্তের কথা বলা হয়েছে। দেখো এটা হলো আমাদের একটা WBC মানে শ্বেত রক্তকণিকা, এটা আমাদের লোহিত রক্তকণিকা, এটা আমাদের অনুচক্রিকা। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো আমাদের এই যে রক্ত। তাহলে রক্তের ক্ষেত্রে যখন লিখবা অবশ্যই চেষ্টা করো যে একটু ভাগ ভাগ করে লিখতে। যেমন আমরা দিতে পারি লোহিত রক্তকণিকা, তারপরে আমাদের শ্বেত রক্তকণিকা, তারপরে আমাদের অনুচক্রিকা। তাহলে দেখো এই যে এটার মধ্যে আরবিসি এটা কি করে ভাই, পরিবহন কাকে পরিবহন করে, অক্সিজেন পরিবহনের সাথে নিয়োজিত। তার মানে কিন্তু এটা পরিবহন। এছাড়া আমাদের রক্ত কি করে, রক্ত কিন্তু এখানে একটু লিখে দিবা যে রক্ত কিন্তু আমাদের খাদ্য সার, তারপরে আমাদের যে বজ্র পদার্থ সবকিছু কিন্তু বা হরমোন এগুলো কিন্তু পরিবহনে নিয়োজিত, এগুলা পরিবহনে নিয়োজিত। ঠিক আছে, এখন এগুলো ছাড়া স্পেসিফিক্যালি যেহেতু এখানে কণিকা দিয়েছে তাই রক্তর ওভারঅল কয়েকটা কথা বলবা, তারপরে বলতে হবে যে পরিবহনের কাজ শেষ। এখন পরিবহন ছাড়া আর কি হতে পারে, আরবিসিও পরিবহনে সাহায্য করে অক্সিজেন, তবে ডব্লিউবিসি কি করে, দেহের প্রতিরক্ষায় নিয়োজিত। তাহলে ডব্লিউবিসি দেহের প্রতিরক্ষায় নিয়োজিত, আর অনুচক্রিকা কিসে ভাইয়া, রক্ততঞ্চন নিয়োজিত। তার মানে এখানে বলেছে, দেখো বলেছে কি, যেহেতু কোশ্চেনে বলেছে যে এই দুইটার মধ্যে একটি পরিবহন ছাড়া অন্যান্য কাজে নিয়োজিত, সেক্ষেত্রে তাহলে ফ্লোয়েমের অন্যান্য কাজ আসলে দেওয়ার উচিত নাই, কারণ কি আলটিমেটলি বলছে যে কোনো একটা, বলতে যে কোনো একটা। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে মেইনলি বলবো খাবার পরিবহন, আর রক্তের ক্ষেত্রে তখন বলে দিব যে না, এটা পরিবহন ছাড়াও দেহের প্রতিরক্ষা, রক্ততঞ্চন ইত্যাদি বিভিন্ন কাজে নিয়োজিত। তার মানে কি এই স্টেটমেন্টটা আসলে ঠিক আছে। ওকে, বলেছি দেখো নমুনা চিত্রে পি এর নাম কি, তাহলে দেখি ভাইয়া পি কি, দেখো অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে, তার মানে অবশ্যই পি কি ভাইয়া, পি হলো স্ট্র্যাটিফাইড, তাই না, পি হলো আমাদের স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু। তাহলে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুর গঠন বর্ণনা করতে বলেছে, যেহেতু বর্ণনা দাও, তাহলে চেষ্টা করবো কি, অবশ্যই চেষ্টা করবো এদের ক্ষেত্রে যাতে আমরা একটা কি দেই, ভিত্তি পর্দা দিতে হবে। মাথায় রেখো আবরণ টিস্যুর একটা ইম্পর্টেন্ট ফিচার হলো ভিত্তি পর্দা থাকবে, এবং মাতৃকার পরিমাণ কম, কোষের পরিমাণ বেশি থাকে। তারপরে কি করবো আমরা, এই যে নর্মালি এই ফার্স্ট লেয়ার দিয়ে দিয়েছি, সো এরপর নিউক্লিয়াস দিয়ে দাও, এরপরে তোমার মতো করে, মানে মেইন কথা কয়েকটা লেয়ার দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখো এখানে কয়েক স্তর বিশিষ্ট থাকবে, দেন সেম ভাবে আবার যদি আমরা বলি কয়েক স্তর থাকবে। ওকে, সো 3টা স্তর দিলেই মোটামুটি ইনাফ আসলে, যাতে বোঝা যায় যে না কয়েক স্তর যে তৈরি হচ্ছে এটা যাতে বোঝা যায়। এবং অবশ্যই চেষ্টা করবে যে নিউক্লিয়াসগুলো যাতে ঠিক মতো থাকে, নিউক্লিয়াসগুলো যাতে বোঝা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা লিখবো, লেখার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবো প্রথম কথা যাতে আমাদের লেখার মধ্যে ভিত্তি পর্দা কথাটা থাকে, দেন আমাদের লেখার মধ্যে যাতে থাকে যে কয়েক স্তর বিশিষ্ট হয়, এবং পাশাপাশি আরেকটা ইস্যু সেটা হলো এইটা হলো ট্রানজিশনাল হতে পারে অনেক সময়। ট্রানজিশনাল মানে কি, যেমন ত্বকের ক্ষেত্রে কি হয় ভাইয়া, যদি লেয়ার চেঞ্জ হয়ে যায়, ধরো কখনো 2 থেকে 3টা স্তর আছে, কখনো 7 থেকে 8টা স্তর হয়ে গেছে, এই চেঞ্জটাকে আমরা বলি ট্রানজিশন করতেছে, পরিবর্তন হচ্ছে। এখন ওই যে মাথায় রেখে এটা একটু যদিও ভুল আছে, বাট ওই যে বইয়ে যেহেতু এটাই আছে আমরা এটাই শিখবো, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা শিখবো যে আসলে ট্রানজিশনাল কি বলা হয়। এছাড়া দেখে বলেছে দেখো আবরণ টিস্যুর কোষগুলো বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত, তাহলে নানাভাবে রূপান্তরিত হতে পারাটা, তো মনে করে দেখো বইয়ে কিন্তু সুন্দর করে পয়েন্টগুলো দেওয়া আছে। একটা কি আমাদের এটা হতে পারে সিলিয়াযুক্ত, হতে পারে সিলিয়াযুক্ত, তারপরে হতে পারে আমাদের ফ্লাজেলাযুক্ত। তো চেষ্টা করবো অবশ্যই নামগুলো যাতে ঠিকমতো থাকে, সিলিয়াযুক্ত হতে পারে, ফ্লাজেলাযুক্ত, তারপরে ধরো ক্ষণপদীয় হতে পারে, ক্ষণপদযুক্ত হতে পারে, তারপরে হতে পারে আমাদের জননাঙ্গের ক্ষেত্রে, জননাঙ্গের জন্য বিশেষভাবে রূপান্তরিত, আর হতে পারে আমাদের গ্রন্থির জন্য রূপান্তরিত। তো এদের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি একটু দেখি ভাইয়া সিলিয়াকে আর ফ্লাজেলাকে একটু বলে আসি। ধরো যে কোনো একটা কোষ, ধরো আমাদের ট্রাকিয়া যেটা হয়, আমাদের ট্রাকিয়া, সো এটা হলো ধরো আমাদের ট্রাকিয়া, এই যে এটা হলো আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, ট্রাকিয়ার ক্ষেত্রে এই যে কোষগুলো যেটা আছে না, ওর এই যে ওর কোষগুলা, মানে ট্রাকিয়ার ভেতরে পাইপ না এটা একটা, তো পাইপের যে কোষগুলো আছে, এই কোষগুলোর মাথা থেকে কিছু এরকম ছোট ছোট সুতা বের হয়, এই যে ছোট ছোট সুতা বের হয়, ঠিক এইদিকেও সেম ছোট ছোট সুতা বের হয়। এই যে ছোট 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 সুতা দেখতেছি, এদেরকে মূলত আমরা বলি হলো সিলিয়া, এদেরকে আমরা বলি সিলিয়া। তাহলে সিলিয়া কি, এরা সাধারণত গুচ্ছাকারে থাকে, চুলের মতো অতিরিক্ত বর্ধিত অংশ, যারা কিনা মোটামুটি খাটো হয় সাধারণত। অন্যদিকে আমি যদি ফ্লাজেলার কথা বলি, ফ্লাজেলা আমাদের বডিতে আমরা শুধুমাত্র শুক্রাণুতে পাই। তো শুক্রাণুর ক্ষেত্রে দেখা যায় যে এই যে লম্বা যে লেজটা, এই লেজটাই মূলত আসলে ওর ফ্লাজেলা।
তাহলে আমরা আমাদের দেহে কই দেখবো ভাই, আমরা দেহের শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা দেখতে পাই। ফাইন, এখন এটা ছাড়া দেখো বইয়ে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সিলিয়ারটা ট্রাকিয়ারটাই দেওয়া আছে। সো ট্রাকিয়ার ক্ষেত্রে আমরা সিলিয়া পাই, তো সিলিয়াকে আমরা চিনেছি। ফ্লাজেল আমরা পাই, এখানে বলেছে বইয়ে দেখবা হাইড্রার কথা বলেছে। সো হাইড্রার এন্ডোডার্মে মানে হাইড্রার পেটের মধ্যে পাই আমরা, হাইড্রার পেটের মধ্যে। তারপরে ক্ষণপদযুক্ত, ক্ষণপদ মানে কি আমরা যদি বলি, ধর নর্মাল একটা কোষ ছিল এই যে এরকম গোল, যদি কোষের আশপাশে হাত পা তৈরি হয় যার মাধ্যমে কি করে ও চলাচলে সাহায্য করে, অনেক সময় কোনো কিছু ভক্ষণ করতে সাহায্য করে, দুই হাত দিয়ে অ্যাজ ইফ জড়ায়া ধরে গিলে ফেলতে পারে, এই যে দুই সাইড দিয়ে। ফাইন, তাহলে এই যে এটা হলো কি আমাদের, তাহলে এই যে এটা ক্ষণপদযুক্ত কই থাকে, এটাও সেম কথা, হাইড্রা এন্ডোডার্ম আর আমাদের মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে থাকে। জননাঙ্গের ক্ষেত্রে কি হয় ভাইয়া, রূপান্তরিত হয়ে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। এছাড়া আমাদের গ্রন্থির ক্ষেত্রে তো রস নিঃসরণে সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা পারলাম এইটুক। সামনে আগে বলেছে XYZ এর টিস্যুগুলো বিদ্যমান, চিত্র সহ গঠন বৈশিষ্ট্য কাজ লিখতে বলেছে। তাহলে চিত্রটা অবশ্যই আগে চিন্তা করি। ফার্স্ট অফ অল জবার কিন্তু বেসমেন্ট মেমব্রেন মাস দেখি বুঝতেছি, একটা আমাদের প্রথমটা কি বোম্যান্স ক্যাপসুলে থাকে কোনাবইন টিস্যু স্কোয়ামাস, তার মানে কি দিব আমরা, এই যে এটা দিয়ে তারপরে কি করব, একদম চ্যাপ্টাকৃতির হয়। তারপরে এখান থেকে তুমি একটু এঁকে দাও যে কিরকম হতে পারে। ওকে, তাহলে এই যে আমাদের গঠন, এখানে একটা নিউক্লিয়াসগুলো দিয়ে দিব। সাধারণত এরা কি হয়, এরকম চ্যাপ্টা আকৃতির হবে, এদের উচ্চতা নাই বললেই চলে, খুবই পাতলা হয়, এবং এরা কি হয় মাঝখানে বড় বড় কিছু নিউক্লিয়াস থাকে। তারপরে আমরা আসি এরপর সংগ্রাহী নালিকায় থাকে আমাদের কিউবয়েডাল। তো কিউবয়েডাল চেষ্টা করবো কি করতে হবে, এই যে চেষ্টা করবো যাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বজায় থাকে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে যাতে আমরা ঠিক রাখতে পারি। আর এই যে পিছনে আমরা একটু এলাবোরেট করে দিব যাতে এখানে বোঝা যায় যে এখানেও কিছু কি আছে, এই যে এখানে স্তরটা তৈরি হয়েছে। ঠিক আছে, চাইলে একটু পিছনে আগে দিতে পারো, আপ টু ইউ। এছাড়া হতে পারে কি কলামনার, কলামনারের ক্ষেত্রে কি দেখা যায়, মোটামুটি এরা হয় অনেক লম্বাটে, এই যে কোষগুলো হবে লম্বাটে। এখানেও চাইলে সেম কথা, পিছনে একটু এলাবোরেট করে দিতে পারো যে না এরকম ভাবে তৈরি হচ্ছে, অনেকগুলো আছে। এবং ওদের নিউক্লিয়াসগুলো চেষ্টা করবা কি করতে, একটু লম্বা লম্বা দিতে। সাধারণত ওদের নিউক্লিয়াসগুলো কি হয়, এই যে কোষের শেপ অনুযায়ী কিছুটা লম্বাটে হয়। আর এই যে উপরে তুমি এখানে কয়েকটা ভাগ করে দিতে পারো যাতে বোঝা যায় না এখানে অনেকগুলো ভাগ ভাগ আছে। ক্লিয়ার, তাহলে এটা আমাদের স্কোয়ামাস, কিউবয়েডাল আর কলামনার। এখন আসি যখন পরীক্ষায় যে অনেকগুলো চাইছে, দেখো গঠন চেয়েছে, বৈশিষ্ট্য আর কাজ চেয়েছে, তাহলে আমরা চেষ্টা করবো এরকম যদি কেস আসে কি করতে পারি, আমরা চাইলে একটা বক্স বা টেবিলের সাহায্য নিতে পারি। সো ধরো প্রথমে হলো আমাদের টিস্যুর নাম, তারপরে ধরো এটার গঠনে কি কি আছে বা বৈশিষ্ট্য, তারপরে ধরো এটার কাজ, অ্যান্ড হতে পারে কি আরেকটা হতে পারে ধরো কোথায় থাকে। তাহলে যদি আমরা এখান থেকে একটু সামারাইজ করি, তাহলে দেখো আমাদের কি কি আছে, আমাদের তিনটা জিনিস, একটা হলো প্রথমে স্কোয়ামাস, তারপরে আমাদের হলো কিউবয়েডাল, স্কোয়ামাস কিউবয়েডাল আর হলো কলামনার, স্কোয়ামাস কিউবয়েডাল আর হলো কলামনার। তাহলে স্কোয়ামাসের ক্ষেত্রে খেয়াল করে দেখো কি আছে আমাদের গঠনের ক্ষেত্রে, এটা বললাম যেটা এটা চ্যাপ্টাকৃতির হয়, এরা চ্যাপ্টা হয়, আইস হয়, ছবি দেখে বুঝতেছো। আর এদের ক্ষেত্রে বলতে পারো নিউক্লিয়াসটা মোটামুটি বড় হয়। তারপরে দেখি কিউবয়েডালের ক্ষেত্রে কি হয় ভাই, এদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনজনই সমান হবে। তারপরে দেখি কলামনার, এর দেখেই বুঝতেছে এরা কি হয়, লম্বাটে হয়, এরা হবে লম্বাটে। কাজে আসি, কাজের ক্ষেত্রে কি দেখা যায়, স্কোয়ামাস যেহেতু চ্যাপ্টা, এরা মূলত জীবন যুদ্ধে একটা কাজই করে, কি করে ভাই, ছাকন কাজ করে। মানে কি, চায়ের ছাকনির মতো কাজ করে, ছাকতেছে, এই যে বোম্যান্স ক্যাপসুল ছাকন কাজ করতেছে, অর্থাৎ বৃক্ক যে কি করে ভাইয়া, রক্তটাকে পরিশুদ্ধ করে না, খারাপ জিনিসকে বের করে দেয়, সেই কাজ করতেছে। কিউবয়েডাল কি করে ভাইয়া, কিউবয়েডালের ক্ষেত্রে এটা মোটামুটি একটু বড় হয়। সো ছাকন না, আসলে এরা দুইটা কাজ করে, শোষণে সাহায্য করে আর হলো আবরণ, পরিশোষণ আর আবরণ। তারপর আমরা যদি আসি কলামনারের ক্ষেত্রে হয় তিনটা, এখানে হলো শোষণে কাজ করে এবং কিছু ক্ষেত্রে ক্ষরণ করে, বিভিন্ন বস্তু ক্ষরণ করতে সাহায্য করে। কোথায় থাকে আমরা যদি বলি, কোথায় থাকে দেখো প্রথম কথায় লিখেই আছে, দেখো এটা কি চেষ্টা করবো অ্যাড করে দিতে, এটা হলো বোম্যান্স ক্যাপসুলে থাকবে। তারপর এটা প্রথমটা বোম্যান্স ক্যাপসুল, এটা হলো সংগ্রাহী নালিকাতে। আর কলামনার মোটামুটি আমাদের পরিপাকতন্ত্র অন্ত্র জুড়েই এটা থাকে, এছাড়া ট্রাকিয়াতেও কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে আসি আগে যে, এরপর দেখো এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এক্স কি বলেছে, নিটামে প্রাপ্ত একটা জটিল টিস্যু। নিটামের মধ্যে কোনটা থাকে, অবশ্যই আমরা বুঝে মনে আছে কিনা ভেসেলের কথা বলেছিলাম। সো নিটাম উদ্ভিদে কি থাকবে, ভেসেল। সো এখানে যে ভেসেলের কথা বলেছে বা জাইলেমের দুই একটা কথা বলে দিবে এখানে। তাহলে ভেসেলের মধ্যে কি থাকে মনে করে দেখো, ভেসেল টিস্যুর মধ্যে আমাদের আবৃত বীজিতে থাকে আর নগ্ন বীজির মধ্যে শুধুমাত্র নিটামের মধ্যে থাকে। তাহলে ভেসেলের মধ্যে ছবিটা কি, এই যে দেখো
চোঙের মতো, এরা হয় কি খাটো চোঙের মতো। কথাগুলো কি থাকবে? প্রথম কথাই যে খাটো চোঙের কথা বলবো, খাটো চোঙ। তারপর এটা কি হয়ে যায়? এটা হলো প্রাচীর গলে যায় কোন দিকে? মাঝখান বরাবর, যে দুই প্রান্তে প্রাচীর গলে পথ তৈরি হবে। তারপর এটা কি হয়? কোষ রসের পরিবহন করে, কোষ রসের পরিবহনের জন্য একটা পথ তৈরি করে, যার ফলে পানীয় খনিজ লবণ পরিবহন করতে পারে। বিভিন্ন আকারে হতে পারে, কোষ প্রাচীর কিছুটা পুরু হয়, বলে দিতে পারো। উল্লিখিত ওয়াই অঙ্গের সমন্বয় সাধনে ভূমিকা রাখে। তো ওয়াই কি? দেখো এখানে বলেছে অ্যাক্সন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ, তার মানে ওয়াই অবশ্যই নিউরন। তো যখন এটা আসবে চেষ্টা করবে কি করতে, যে আমাদের সমন্বয় সাধনে কিভাবে কাজ করে, মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করে। তো তখন একটু বলে আসবে, যেমন চাইলে ছবিটা দিতে পারো, যে সিনাপসের ছবিটা ধরো, এটা আমাদের নিউরন। তো এই যে নিউরন থেকে ধরো এটা হলো আমাদের অ্যাক্সন বের হচ্ছে, অ্যাক্সন নিচে কি থাকে আমাদের? সিনাপটিক নব। তো এই যে নব থেকে কি হয় আমাদের পরবর্তী, এই যে পরবর্তী নিউরনটা এখানে আছে, ধরো এখান থেকে আরেকটা আমাদের অ্যাক্সন। তাহলে এই যে আমাদের একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের মধ্যে সংযোগ স্থাপিত হচ্ছে, এই যে সংযোগটা, এই যে সংযোগটা, এটাকে আমরা বলি কি? সিনাপস বলি। এই যে একটা সিনাপটিক ক্লেফ নবের সাথে এই যে আরেকটার মধ্যে সম্পর্ক। তো কি হচ্ছে? তখন একটা থেকে আরেকটা উদ্দীপনা পরিবাহিত হয় কিসের মাধ্যমে? এই সিনাপসের মাধ্যমে। তখন বলে দিবা যে এই যে সিনাপসের মাধ্যমে কি হচ্ছে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা পরিবাহিত হচ্ছে, যার ফলে একসময় সেটি কি হয়? পুরো বডিতে যে জায়গায় ডিজায়ার্ড অঙ্গে বা যেই অঙ্গে কাজ করতে হবে সেখানে চলে যায়, যার ফলে কি হয়? মস্তিষ্ক সবার সাথে একটা কম্বিনেশন রাখে, সমন্বয় সাধন করতে পারে। ঠিক আছে। এক্স চিত্রের গঠন বৈশিষ্ট্য দেখো, এক্স কি অলরেডি আমরা পড়ে ফেলছি, মাইটোকন্ড্রিয়া। সো আশা করছি পারবো। কার্যগত দিক দিয়ে এক্স আর ওয়াই উভয়ই গুরুত্বপূর্ণ। দেখো অবশ্যই কাজ চেষ্টা করবে কি দুইটা আলাদা করতে, যে এখানে কার্যগত দিক থেকে দুইটা গুরুত্বপূর্ণ। তো বলবা কি দুইটা হেডিং দিবা, একটা হলো মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বা কাজ, দেন পয়েন্ট করে দিবা যে এখানে শক্তি তৈরি করে। তারপর এটা হলো দেখবা, এটা হলো মেইন কথা, শক্তি তৈরি করে ক্রেবস সাইকেলের উল্লেখযোগ্য পরিমাণ শক্তি বা সর্বাত শ্বসনে উল্লেখযোগ্য পরিমাণ শক্তি এখানে তৈরি হয়। এছাড়া মাইটোকন্ড্রিয়া কিছু পরিমাণ আয়ন সঞ্চয়ে সাহায্য করে, এরকম কয়েকটা কথা বলতে পারো। আর তারপরে আমরা আসি নিউক্লিয়াস। ওকে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আরেকটু অ্যাড করতে পারো যে এই যে এটিপি তৈরি হয়, এটিপি ছাড়া যে আসলে কোষের কোনো কাজই ঠিকমতো চলতে পারতো না, কোনো বিপাকীয় কাজই চলতে পারতো না, এভাবে ইলাবোরেট করতে পারি। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হতে পারে? নিউক্লিয়াসের ক্ষেত্রে চাইলে একটু ভাগ ভাগ করে বলতে পারো। মেইন কাহিনী যেটা, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম, ক্রোমোজোমে জিন থাকে, সেখান থেকে প্রোটিন তৈরি হয়। এই উৎপন্ন প্রোটিন কোষে বিভিন্ন কাজ করে থাকে, অর্থাৎ এনজাইম তৈরি, এনজাইম বলো, তারপরে এটা কি করে? কোষের যেই আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, মোস্ট ইম্পর্টেন্ট বংশগতির ক্ষেত্রে সেই কাজগুলো নিউক্লিয়াস করে থাকে। সো এটা ইলাবোরেট করতে পারো। তাহলে আলটিমেটলি দুইটা আসলে গুরুত্বপূর্ণ, মানে ওদের কাজটা এলাবোরেট করবো, তারপরে বলে দিব যে দুইজনই গুরুত্বপূর্ণ। এক্স অঙ্গের গঠন বৈশিষ্ট্য দেখো, এক্স কোনটা? এক্স হলো আমাদের কোষ প্রাচীর, অলরেডি বলে ফেলছি। ঊর্ধ্ব আর নিম্নমুখী পরিবহনের ক্ষেত্রে ওয়াই আর জেড এর ভূমিকা। তাহলে ওয়াই কোনটা? দেখো ওয়াই হলো আমাদের ফ্লোয়েম, এক্স হলো জাইলেম। তাহলে এটা হলো আমাদের ফ্লোয়েম আর এটা হলো আমাদের জাইলেমের ট্রাকিড, তাই না? তাহলে জাইলেম কি করে? জাইলেম মূলত আমাদের ঊর্ধ্ব পরিবহন করে, মাটি থেকে পানিকে উপরে নেয়। আর ফ্লোয়েম মূলত আমাদের নিম্নমুখী পরিবহন করে। তাহলে এখানে মূলত জাইলেম আর ফ্লোয়েমের ভূমিকা জানতে চেয়েছে। ইলাবোরেট করবো যে ফ্লোয়েম কি করে? পাতে উৎপন্ন খাদ্যকে সারা দেহে ছড়ায় দেয়, মানে কি পাতা থেকে সারা দেহে নিয়ে যাচ্ছে, নিম্নমুখী পরিবহন। জাইলেম কি করে? মাটি থেকে পানি আমাদের পাতা পর্যন্ত বা মানে সালোক সংশ্লেষণের স্থান পর্যন্ত নিয়ে যায়, যার ফলে এটা ঊর্ধ্বমুখী পরিবহন করে। তখনই যেহেতু ট্রাকিডের কথা বলছে, বলে দিবা এটা পার্শ্বীয় প্রাচীর তৈরি হয়ে কোষ রসের আরোহণে পরিবহনে সাহায্য করে, অ্যান্ড আদার্স। আর এখানে কি ফ্লোয়েম কি করে? সিপ কোষ, মাঝখানে কি চালনির মতো তৈরি হয়, খাদ্য পাস করে এখান দিয়ে। ওকে, এবার কিছু অনুভূমিক প্রশ্ন দেখো, দেহত্বককে কেন ট্রানজিশনাল আবরণী বলা হয়? মেইন কথা কি? স্তর পরিবর্তন, বা ওই যে বলেছিলাম একটু আগে, এখানে কি হয়? মেইন কাহিনী স্তর সংখ্যা পরিবর্তন হয়। আবার বলতেছি এটাতে একটু ঝামেলা আছে, ইন্টার আমরা আসলটা শিখবো, বাট তোমাদের বইয়ে যেটা এটা দিয়েছে এটাই দিতে হবে। দেহকোষ ডিপ্লয়েড কেন? কারণ কি হয়? জাইগট, অর্থাৎ আমাদের যে মেল আর ফিমেল গ্যামেট হয়, অর্থাৎ এই যে বাবা থেকে আসে কোনটা? একটা এন, মা থেকে আসে একটা এন, এই এন গুলা মিলে তৈরি হয় কি ভাই? 2n, অর্থাৎ আমাদের জাইগট। তো বলে দিবা এই যে জাইগট তৈরি হওয়ার পর জাইগট থেকেই মূলত আমাদের দেহ তৈরি হয়, মানে দেহকোষ সবগুলোই কোত্থেকে আসছে? জাইগট থেকে। যেহেতু জাইগট ডিপ্লয়েড, তাই দেহকোষও ডিপ্লয়েড। ওকে, এখন এখানে একটু বলে দিতে পারো ডিপ্লয়েড মানে যে এখানে বলা হচ্ছে যে 2n মানে কি? এখানে যে 46 জোড়া ক্রোমোজোম, সরি 23 জোড়া বা 46টা ক্রোমোজোম, এই কথাগুলো বলে দিতে পারো। পশ্চিমী প্রাচীরকে মসৃণ পেশী বলা হয় কেন? প্রথম লাইনে এক কথায় বলবা মসৃণ কেন। খতে কিন্তু আমরা দুইটা প্যারা দেই, প্রথমে দিবা কি এক কথায় অ্যান্সার, তারপরে ইলাবোরেট করব, ঠিক আছে? এভাবে দিতে পারো। তাহলে প্রথমে এক কথায় অ্যান্সার কি ভাই? এক কথায় অ্যান্সার হলো মসৃণ মানে কি? এখানে কোনো ডোরা কাটা দাগ নাই বা আড়াআড়ি দাগ নাই,
এখানে কোনো ডোরা কাটা বা আড়াআড়ি দাগ নেই, এইগুলো আড়াআড়ি দাগ থাকবে না। তারপরে তুমি একটু এলাবোরেট সেকেন্ড পেজে এলাবোরেট করো যে এখানে কি হয়, মাকো আকৃতির হয়, একটা নিউক্লিয়াস কেন্দ্রীয়ভাবে থাকে এন্ড আদার্স। ঠিক আছে। আর পৌষ্টিক নালী কেন? কারণ পৌষ্টিক নালী একটা কি, এটা অনৈচ্ছিক, এটা অনৈচ্ছিক। তো এটা একটু বলে আসো, যেহেতু পৌষ্টিক নালী আমাদের ইচ্ছাধীন না, তাই এখানে অনৈচ্ছিক পেশি থাকতে হবে, যেটা এক ধরনের, যেটা কি মসৃণ পেশি। ঠিক আছে। ওকে, পিটুইটারিকে কেন অন্তঃক্ষরের গ্রন্থি বলা হয়? প্রথমে আগে বলতে হবে অন্তঃক্ষরের গ্রন্থি কি। অন্তঃক্ষরের গ্রন্থি হলো যারা কিনা হরমোন নিঃসৃত করে, মানে মূল কথা যাদের রস, এই যে অন্তঃক্ষরের গ্রন্থি কি, যাদের নিজস্ব কোনো নালী নাই, কোনো নালী নেই, এদের যে নিঃসরণটা রক্ত কর্তৃক প্রবাহিত হয়, নিঃসরণ মানে ওর জন্য হরমোন, সেটা কি হয় ভাইয়া, রক্ত দিয়ে পরিবাহিত হয়, রক্ত দিয়ে পরিবাহিত হয়, এই কথাটা বলবা। তখন তারপরে বলেছে কি পিটুইটারি কেন, তখন সেকেন্ড ফেজে এলাবোরেট করবা যে পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন হরমোন তৈরি হয়, লাইক সোমাটোট্রপিন হরমোন, সোমাটোট্রপিন হরমোন, তারপর হলো আমাদের গ্রোথ হরমোন, বৃদ্ধির হরমোন যেটা, এই ইত্যাদি হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো কি করে ভাইয়া, এই হরমোনগুলো আমাদের রক্তের কর্তৃক বাহিত হয়ে সারা দেহে ছড়ায় পড়ে এবং বিভিন্ন কাজ করতে থাকে। রক্তকে যোজক টিস্যু কেন বলা হয়? যোজক টিস্যু বলার কারণ কি ভাই? যোজক টিস্যু প্রথম কথা দুইটা কারণ। ফার্স্ট অফ অল, যোজক টিস্যু যেখানে কি থাকবে, যেখানে কোষ কম মাত্রিকা বেশি, যেখানে কোষ কম মাত্রিকা বেশি, যেটা কিনা রক্তের ক্ষেত্রে হয়, ওদের ক্ষেত্রে পুরাটাই তরল, পুরাটাই রক্তরস, মাত্রিকা কোষ নাই বললেই চলে। সেকেন্ড কথা, এটা কি করে, সংযোগ তৈরি করে, সংযোগ তৈরি করে। যেমন রক্ত কি করে, সারা দেহের মধ্যে এই খাদ্য বজ্রের একটা সংযোগ তৈরি করতেছে না, খাদ্যকে সারা দেহে ছড়াইতেছে, সারা দেহ থেকে বজ্র এনে কিডনিতে বা ফুসফুসে নিয়ে যে বের করে দিচ্ছে, তো সংযোগ স্থাপন করতেছে, তার জন্য রক্তকে যোজক টিস্যু বলা হচ্ছে। কোন পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়? অবশ্যই কি, অবশ্যই আমাদের হৃদপেশিকে। তাহলে হৃদপেশিকে কেন বিশেষ ধরন বলা হয়, তখন একটু বলে দিবা যে এখানে কি থাকবে, এখানে গঠনগত কিছু ভিন্নতা আছে, যেমন ওর মধ্যেই শুধুমাত্র ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, ইন্টারক্যালেটেড ডিস্ক, তারপর ওর মধ্যেই শুধুমাত্র শাখান্বিত হয়। এছাড়া বলে দিবা যে ওর গঠন, এছাড়া বলতে হবে কি ওর গঠন হলো ঐচ্ছিকের মতো, গঠন হলো ঐচ্ছিকের মতো আর কাজ অনৈচ্ছিকের মতো। সো একদম বিশেষ একটা অবস্থা, অন্য কোন ক্ষেত্রে এরকম দেখা যায় না। ঠিক আছে, তাহলে গঠন হলো ঐচ্ছিকের মতো আর কাজ হলো অনৈচ্ছিকের মতো। প্যারেনকাইমাকে সরল টিস্যু কেন বলা হয়? সরল টিস্যু মানে কি, যাদের যেই টিস্যুর কোষগুলোর আকার আকৃতি আয়তন সবই একই, তার জন্য তাকে বলা হয় সরল টিস্যু। সো প্যারেনকাইমার ক্ষেত্রে যেহেতু এরকম হয়, তার জন্য এটাকে সরল টিস্যু বলা হচ্ছে। ট্রাকিড ভেসেল থেকে কেন ভিন্ন? দেখো, ট্রাকিড হলো সাধারণত সরু হয়, চিকন, ভেসেল মোটামুটি কি হয়, চোঙ আকৃতির হয়। তারপরে এখানে হলো যে পার্শ্বীয় প্রাচীর গলে, আর ওখানে হলো কেন্দ্রীয়টা, এখানে পার্শ্বীয় প্রাচীর গলে, আর এখানে কি হয়, কেন্দ্রীয় বা আমাদের কি হবে, কেন্দ্রীয় বা প্রান্তীয় প্রাচীর গলে যায়। সো মাঝখান দিয়ে একটা পথ তৈরি হয়, এখানে কি হবে, প্রান্তীয় প্রাচীর গলে যাবে। ঠিক আছে, এছাড়া তুমি একটু আকারের কথা বলতে পারো, কাজ বলতে পারো, আপ টু ইউ। নিউরন কেন বিভাজিত হয় না? কারণ কি, নিউরনের মধ্যে কোনো সক্রিয়, মেইন কথা বলবো কি ভাইয়া, এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না, এখানে কোনো সক্রিয় সেন্ট্রিওল নেই, কোনো সক্রিয় সেন্ট্রিওল যেহেতু নাই, তার মানে কি হবে না, বিভাজিত হবে না। লাইসোমকে কেন আত্মঘাতী অঙ্গাণু বলা হয়? এটা একটু সুন্দর করে বলবা। আত্মঘাতী অঙ্গাণু মানে কি ভাইয়া, সুইসাইডাল স্কোয়াড বলা হয়, এটাকে বলা হয়, ওকে, এটাকে বলা হয় হলো সুইসাইডাল স্কোয়াড। মানে মূল কথা কি, ও নিজে মারা যে ভালো কাজ করে আসলে। 1 মিনিট, ওকে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড, যেটাই বলা হয়। মেইন কথা কি, যখন আমাদের কোনো একটা কোষে, যখন একটা কোষের মধ্যে আমাদের অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হয়, তখন কি হবে, তখন লাইসোজোমের প্রাচীর, এই লাইসোজোমের প্রাচীরের ক্ষতি হবে। যখন প্রাচীর ক্ষতিগ্রস্ত হবে, যখন প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কি হবে, যখন প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক আমাদের এই লাইটিক এনজাইমগুলা, অর্থাৎ কি হবে, এনজাইমগুলো বাহিরে বের হবে। এনজাইম কি হবে ভাই, এনজাইমগুলো হলো নির্গত হবে। এনজাইম যখন নির্গত হচ্ছে, তখন কি হবে, এনজাইম যখন নির্গত হবে, তখন কি হয়, কোষটাকে একসময় মেরে ফেলবে, কোষ মেরে ফেলে। সো এভাবে, এটা কি একটা ভালো না খারাপ কাজ ভাই? কোষ মেরে ফেলা মনে হতে পারে খারাপ কাজ, বাট মাথায় রেখো টেকনিক্যালি এটা কিন্তু একটা ভালো কাজ। কারণ কি, এভাবে করে সে কি করে,
অকেজো কোষ মেরে ফেলতে পারে, অকেজো কোষ মেরে ফেলে। তাহলে দেখো কি হলো, আলটিমেটলি ও কোষটাকে মেরে ফেলেছে, একটা অকেজো কোষ মারছে, একটা ভালো কাজ করতে যে কি করছে, ও নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে না, নিজের প্রাচীর ক্ষতিগ্রস্ত মানে কি নিজেকে মেরে ফেলতে হয়েছে আগে, এই জন্যই বলা হচ্ছে ও সুইসাইড করেছে, মানে আত্মঘাতী থলিকা। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? কারণ কোষের যত কাজ হয়, যত কাজ সবকিছু নিউক্লিয়াস কর্তৃক নিয়ন্ত্রিত, এটাকে কোষের মস্তিষ্কও বলা হয়। আলটিমেটলি নিউক্লিয়াস কি করতেছে আমাদের, এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে ও কি করতেছে, আলটিমেটলি ওর জিন ধারণ করতেছে, যার ফলে যত রকম কাজ সবকিছু কন্ট্রোল আসছে কার উপরে, নিউক্লিয়াসের উপরে। ঠিক আছে, ওকে। তারপরে বলেছে কোন কোষ অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, অ্যান্সার লিখে লাইসোজোম, অ্যান্সার লাইসোজোম। কারণ কি, ওই যে উপরেরটা কি হবে, অক্সিজেন অভাব, ক্ষতিগ্রস্ত হবে, এনজাইমগুলো ছড়ায় পড়বে, মেরে ফেলতে পারে আশপাশের অঙ্গাণুকে। আসি জ্ঞানমূলক, মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হলো কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোফিলামেন্ট কি? মাইক্রোফিলামেন্ট হলো মেইনলি আমাদের কোষীয় কঙ্কালে পড়েছ, তখন বলতে হবে কি মাইক্রোফিলামেন্ট কি, অ্যাক্টিন, মায়োসিন অথবা টিউবিউলিন প্রোটিন দিয়ে যেই ফিলামেন্ট বা সুতা আকৃতির অংশ তৈরি হয় তাকে বলি মাইক্রোফিলামেন্ট, এক ধরনের কোষ কঙ্কাল। তা লসিকা কাকে বলে? লসিকা কি? কোষের মধ্যবর্তী স্থানে যেই তরল জমা হয় তাকে আমরা বলি লসিকা। জটিল টিস্যু কাকে বলা হয়? জটিল টিস্যু কি? জাইলেম ফ্লেম। আলটিমেটলি কি হচ্ছে, যারা বিভিন্ন কাজে নিয়োজিত, আকার আকৃতি একই হলে বলতাম সরল, একই না তো জটিল। অ্যারেনকাইমা কাকে বলা হয়? এটা কি? জলজ উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি অ্যারেনকাইমা। অক্সিজোম কি? ওই যে ক্রিস্টির গায়ে যে গোলাকার বস্তু লেগে থাকে তাকে আমরা বলি অক্সিজোম। প্লাজমোডেজমাটা কি? এটা একটা অনুবীক্ষণিক নালিকা, সাইটোপ্লাজমিক সংযোগ, তখন বলেছিলাম। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে মাইক্রোভিলাই কি? এটা হলো কোষঝিল্লির ভাঁজ। ওকে, মাইক্রোভিলাইটা আমাদের হলো কোষঝিল্লির ভাঁজকে আমরা বলি মাইক্রোভিলাই। মাইক্রোফিলামেন্টকে আমরা একটু পরে কোষীয় কঙ্কালটা দেখব। লসিকা তো হলো কোষের মাঝখানে যেই ফাঁকা স্থানে যে তরল জমা হয়। অ্যারেনকাইমা হলো বায়ু কুটরিযুক্ত প্যারেনকাইমা। বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা। ঠিক আছে, তারপরে আগে যে আমরা স্লাইড স্ট্রেনিং কি বলা হয়? স্লাইড স্ট্রেনিং কি? কোষের যদি কোনো একটা অংশ, কোষের কোনো একটা অংশ বা অঙ্গাণু কিংবা টিস্যুর অংশ বা উপাদানকে দেখার জন্য আমরা যেই রঙিন করি, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার জন্য যে রঙিন করি তাকে বলি স্লাইড স্ট্রেনিং। কোষ কঙ্কাল কাকে বলা হয়? বলেছিলাম যেটা অ্যাক্টিন, মায়োসিন আর টিউবিউলিন। অ্যাক্টিন, মায়োসিন আর টিউবিউলিন প্রোটিনে গঠিত সূত্রক সমূহ কোষে যে জালিকা গঠন করে, কোষে যে জালিকা গঠন করে তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি হলো কোষীয় কঙ্কাল। ফাইন, ওকে। জিন কি? জিন হলো যত দৃশ্য অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। আদিকোষ কি? যেটা নিউক্লিয়াস সুগঠিত না। প্রোটোপ্লাজম কাকে বলে? ওই যে কোষ প্রাচীর দিয়ে ঘেরা সমুদয় বস্তুই হলো প্রোটোপ্লাজম। ঠিক আছে, এমসিকিউতে আসি আমরা কিছু। দেখো এমসিকিউতে কি বলেছে, বলেছে কি এ চিহ্নিত অংশটি হলো কোনটা? এ কোনটা? নিউক্লিয়ার মেমব্রেন। তো অ্যান্সার ইজ নিউক্লিয়ার মেমব্রেন। বি চিহ্নিত অংশটি কি করে? বি কোনটা? নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি করে? আরএনএ প্রোটিন দিয়ে তৈরি, আমরা তখন শিখেছিলাম। রঙাগ্রী অংশের সাথে লেগে থাকে, এটাও সত্য। রাইবোজোম সংশ্লেষণ করে, এটাও সত্য। তার মানে অ্যান্সার চারটাই, মানে তিনটাই। কোন অংশে এন কে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে? এন কোনটা? এই যে এন মানে কি? নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা রাখে কোনটা? অবশ্যই আবরণ। আবরণ কোনটা? দেখো এই যে ডি। তো দেখো ছবিতে কিন্তু অনেক প্রশ্ন আসে, প্লিজ মাথায় রেখো এগুলা। বি থেকে সৃষ্ট উপাদান কোনটা? বি কোনটা ভাই? দেখো বি কোনটা? ক্রোমোজোম। সো ক্রোমোজোম বা ক্রোমাটিন। ক্রোমাটিন জিন ধারণ করে সত্য, লিঙ্গ নির্ধারণে কাজ করে সত্য। যেমন আমরা জানি এক্স এক্স হলে সেটা কি হবে? মেয়ে, আর যদি এক্স ওয়াই হয় তাহলে কিন্তু ছেলে। বংশগতির বৈশিষ্ট্য বহন করে, এটাও সত্য। তার মানে অ্যান্সার তিনটাই হবে। উদ্দীপকের এ কোনটা? মেরুদণ্ডের প্রাণী ত্বকে পাওয়া যায়, ত্বকে আমরা পাই স্ট্র্যাটিফাইড, তাই না? তাহলে বলেছে কি এখানে সিরিয়াযুক্ত সাধারণ স্কোয়ামাস, এই যে স্ট্র্যাটিফাইড পাই আমরা। বি টিস্যু কোনটা? ওকে, একটা পয়েন্ট। ত্বকে কেন স্ট্র্যাটিফাইড পাই? দেখো মুখস্থ করছে, নর্মালি চিনবে। দেখো ত্বকের উপর দিয়ে কত রাফ এন্ড মানে কত ওয়্যার এন্ড টিয়ার যায় না, কত ঘষা লাগে, কত ক্ষতি হয়। সো যদি একটা লেয়ার থাকতো কি হতো? একটু ঘষা লাগলেই রক্ত বের হয়ে যেত। সো এত কম ঘষা লাগলে কিন্তু হয় না এরকম কিছু, কারণ কি কয়েক লেয়ারে থাকে, সেজন্য প্রোটেকশন বেশি হয়, আবরণ বেশি, প্রতিরক্ষা বেশি। মেসোরাম থেকে বলেছে বি টিস্যু। বি হলো মেসোরাম থেকে তৈরি। তোমাদের বইয়ে যদি মেসোরাম থেকে বলে, প্রথমবারে চিন্তা করবা পেশির কথা। এছাড়া রক্ত আছে যদিও, বাট তোমাদের ক্ষেত্রে প্রথমবারে চিন্তা করবো কি? পেশি। রক্ত আছে, অস্থি আছে,
তারপরে আছে হলো তরুণাস্থি, এই সবই কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই সবই কিন্তু আমাদের কোত্থেকে আসতেছে? মেসোডার্ম থেকে আসতেছে। তাহলে কোষগুলো সরু লম্বা তন্তুময় হয় পেশির, এটা সত্য। উদ্দীপনা গ্রহণ করে না ভাইয়া, উদ্দীপনা গ্রহণ করে আমাদের নিউরন, এটা গ্রহণ করে নিউরন। মাথায় রাখবে এই স্নায়ুগুলো আসে আমাদের একটোডার্ম থেকে, নিউরনগুলো আসে কোথা থেকে? একটোডার্ম হতে। তার মানে এটা কোনোভাবেই হবে না, স্নায়ু টিস্যু হবে না, বাদ। সংকোচন প্রসারণ করে, পেশি টিস্যু সংকোচন প্রসারণের কাজ করে, অ্যান্সার সত্য। তার মানে অ্যান্সার 1 ও 3, তার মানে অ্যান্সার বি। নিচের কোষ প্রাচীরে সেলুলোজ আর পেকটিন জমা পুরো হয় কোনটায়? কোলেনকাইমা। আমরা আজকে অনেকবার দেখেছি। স্ক্লেনকাইমা ফাইবারের অন্তর্গত কোনটা? পাঠের আঁশ, সারফেস ফাইবার, কাষ্ঠতন্তু, তিনটাই আছে, তার মানে অ্যান্সার ডি। কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে? এটা একটু মাথায় রেখো একটু ভালো মতো। আন্তঃপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লাস্ট লাইনে দেখবা দেওয়া আছে। এটা কি করে? মাইটোকন্ড্রিয়ার কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে। এই কথাটা পড়ে রাখবা, মাইটোকন্ড্রিয়ার কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে। এক্স কোথায় পাওয়া যায়? অবশ্যই দেখে বুঝতেছি চ্যাপ্টার, তার মানে স্কোয়ামাস। স্কোয়ামাস কই পাবো আমরা? বৃক্কে পাবো। এই দ্বারা গঠিত টিস্যু কোনটা? অবশ্যই একমাত্র কাজ আমরা লিখেছিলাম একটু আগে, ছাকনি হিসেবে কাজ করে। এই যে চায়ের ছাকনির মতো, যত পাতলা ছাকা তত সহজ। ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে কোনটা? মাথায় রাখবা, ফ্লাজেলা সৃষ্টি বলুক, স্পিন্ডল যন্ত্র তৈরি বলুক, কোষ বিভাজনে সাহায্য করে বলুক, সবই হবে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তাহলে কি কি আমরা যদি বলি, তাহলে কি কি হতে পারে এখানে? স্পিন্ডল যন্ত্র যদি বলে, স্পিন্ডল যন্ত্র, যদি বলে হলো কোষ বিভাজন, অথবা যদি বলা হয় ফ্লাজেলা সৃষ্টি, সব ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই যে সব ক্ষেত্রে অ্যান্সার সেন্ট্রোজোম। যে অংশ উপস্থিত টিস্যু কোনটা? এটাও দেখো অনেকবার দেখেছি। অবশ্যই এটা কাণ্ডের দৃঢ়তা প্রদান করে কার? কুমড়ার দণ্ডকলসে, তার মানে অ্যান্সার বি, কোলেনকাইমা। যে অংশে বিদ্যমান টিস্যু কোলেনকাইমার বৈশিষ্ট্য অসম্ভবপূর্ণ, কথা সত্য। অনুপস্থিত, এটা সত্য না, থাকতেও পারে, তার মানে এটা বলা যাবে না। কোষপ্রাচীর সেলুলোজ পেকটিন দিয়ে তৈরি, অ্যান্সার হবে, তার মানে 1 ও 3 হবে অ্যান্সার বি। ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটা? লাল, এই যে এরিথ্রিন, মাথায় রাখবা এরিথ্রো। আমরা পড়েছিলাম আরবিসি, আরবিসির অন্য একটা নাম আছে, সেটা কি জানো? এরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট, এই ইরাইথ্রো মানে হলো লাল, ঠিক আছে? ইরাইথ্রো মানে রেড। এছাড়া আছে ক্যারোটিন, ক্যারোটিনের ক থেকে মনে রাখবা, ক্যারোটিনের ক থেকে হলো কমলা, ক্যারোটিনের ক থেকে কমলা। ফাইকোসায়ানিন, এটা হলো আসলে নীল দেখায়, ফাইকোসায়ানিন হলো নীল। সায়ান, ওই যে সায়ান আকাশী একটা নীলের একটা শেড আছে না, সায়ান বলে, সেখান থেকে মনে রাখবা। জ্যান্থোফিল, এই হ থেকে মনে রাখবা হলুদ, ঠিক আছে? ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দিয়ে তৈরি? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, এটা অবশ্যই মাথায় রাখবা। ছত্রাক বলুক, মাশরুম বলুক, অ্যান্সার সেম। পি এর প্রাপ্ত টিস্যুর প্রধান কাজ, পি কোনটা? কোলেনকাইমা। কোলেনকাইমার মেইন কাজ কি করে ভাইয়া? দেখো, দৃঢ়তা প্রদান, তার মানে অ্যান্সার এই যে দৃঢ়তা প্রদান বলাটা বেস্ট, ঠিক আছে? কার ক্ষেত্রে? কুমড়ার দণ্ডকলসের ক্ষেত্রে। ওকে, পরে বলেছে দেখো, পিতে প্রাপ্ত টিস্যু আর কিউ, কিউ কোনটা? প্যারেনকাইমা, পি তো কোলেনকাইমা। এদের ক্ষেত্রে হ্যাঁ, কোলেনকাইমা কিন্তু এক ধরনের প্যারেনকাইমা জাতীয় টিস্যু, কথা সত্য। আন্তঃকোষীয় ফাঁকাস্থান থাকতে হবে না, এটা আসলে সত্য না, থাকতেও পারে নাও থাকতে পারে। পেকটিন জমা হয়ে কোষপ্রাচীর পুরো হয়, দেখো এটা হলো মানে কখনো দুইটার মধ্যে কমন আসলে বলে নাই, তো এটা বলা যেতে পারে এটা হবে, কারণ 2 নাম্বারটা কখনোই হবে না। তাহলে অ্যান্সার 1 ও 3 দেওয়াটাই বেস্ট, ঠিক আছে? ওকে, বি অঙ্গাণুর কাজ কোনটা? বি কোনটা? অবশ্যই দেখে বুঝতে, সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কি করতেছে? ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করে বা সেন্ট্রোজোম। কোনটি সক্রিয় না থাকে? নিউরন বিভাজন হয় না, দেখো কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রিওল, তো সেন্ট্রিওল যেহেতু সক্রিয় নাই, তার মানে এটা কখনোই বিভাজিত হবে না। ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত থাকে, দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত, আগে আসে অনুপস্থিতটা শিখে রাখি, তাহলে আর উপস্থিত পড়তে হবে না। ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে হলো একবীজপত্রী উদ্ভিদে, একবীজপত্রীতে, একবীজপত্রীতে। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কারা কারা আছে আমরা যদি একটু বলি, যেমন আছে আমাদের কি, যেমন ধান, তারপরে হলো গম, তারপরে ভুট্টা, তারপরে হতে পারে ঘাস, এরা সবই কিন্তু আমাদের একবীজপত্রী। তারপরে ধরো কলা, তারপরে ধরো খেজুর, এরা সবই কিন্তু কি হবে? আমাদের সবই কিন্তু আমাদের একবীজপত্রীর আন্ডারে পড়তেছে। তাহলে এখানে দেখা অ্যান্সার কি? উপস্থিত, তার মানে এদের একটাতে ধানে থাকবে না, কলায় থাকবে না, নারকেল, ওকে নারকেল একবীজপত্রী, তাহলে অ্যান্সার হলো কাঁঠাল, কাঁঠাল হলো দ্বিবীজপত্রী। তাহলে এখানে আরেকটা লিখে রাখি, নারিকেল, এটা হবে না, ঠিক আছে? ওকে, ক্লোরোপ্লাস্টে কোন অংশে সূর্যালোক আবদ্ধ করে? সূর্যালোক আবদ্ধ করে কোনটা? আমরা মনে করে দেখো, সূর্যালোক আবদ্ধ মানে কি? যেটা কিনা আলোক নির্ভর পর্যায়ে ঘটে, আলোক নির্ভর পর্যায়। আমাদের ক্লোরোপ্লাস্টে আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটে বলতো? অবশ্যই আলোক নির্ভর পর্যায়ে ঘটে আমাদের স্ট্রোমা না গ্রানামে? মাথায় রাখবা, গ্রানামে ঘটে, কিন্তু স্ট্রোমাতে আলোক নিরপেক্ষ, গ্রানামে মাথায় রাখবো, গ্রানামে হলো ইটিএস থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। এই ইটিএসটাই মূলত আমাদের কি করে? এটিপি তৈরিতে সাহায্য করে, এটিপি তৈরিতে সাহায্য করে।
তো সহজে মনে রাখবা এই ইটিএস থাকার জন্য বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকার জন্য একটা মেমব্রেন দরকার। সো গ্রানামে সেই মেমব্রেন থাকে, স্ট্রোমা তো পানির মতো, মেমব্রেন থাকে না, তাহলে অ্যান্সার গ্রানাম হবে। নিউক্লিওলাস কোনটি দ্বারা তৈরি? আমরা অনেকবার পড়েছি, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। সো পারা উচিত। যে টিস্যু ঐচ্ছিক পেশির সংযুক্তির ব্যবস্থা করে, ঐচ্ছিক পেশির সংযুক্তির ব্যবস্থা করে কি? আমাদের অবশ্যই অস্থি। ঐচ্ছিক পেশি এসে যে কোথায় লাগে? অস্থি বা স্কেলেটাল টিস্যুতে লাগে, তাই না? তাহলে বলেছে কি আঁকড়ে আকৃতি দেয়, কথা সত্য। পরিবহনে সাহায্য করে না ভাই, পরিবহনে তো না, অঙ্গ সঞ্চালন করে। তাহলে অ্যান্সার 1 ও 3, তাহলে এই যে অ্যান্সার 1 and 3, ডি হবে অ্যান্সার। কোনটিতে কোলেনকাইমার টিস্যু দৃঢ়তা প্রদান করে? কোলেনকাইমার টিস্যু কুমড়ার দণ্ডকলসে, তার মানে অ্যান্সার এই যে কুমড়া হবে অ্যান্সার। মায়োফাইব্রিলে কি থাকে? হোয়াট ইজ মায়োফাইব্রিল? আমরা যদি একটা পেশি টিস্যু দেখি, একটা পেশি কোষ সাধারণত এরকম লম্বা হয়, ঠিক আছে? এটা কি আমাদের? এটা একটা পেশি কোষ, যেটাকে আমরা পেশি কোষ না বলে অনেক সময় আমরা এটাকে পেশি তন্তুও বলে থাকি, পেশি কোষ বা পেশি তন্তু। তো এখানে কি থাকবে আমরা যদি দেখি, এই যে এইভাবে করে অনেকগুলো অ্যাক্টিন, বা আমরা যদি বলি যে অ্যাক্টিন, তারপরে ধরো এখানে অ্যাক্টিন অ্যাক্টিন অ্যাক্টিন, এরকমভাবে অনেকগুলো অ্যাক্টিন আছে, এরা সবাই ধরো অ্যাক্টিন, ঠিক আছে? এরা সবাই অ্যাক্টিন। এর সাথে সাথে কি থাকবে? এই মাঝখানে আমাদের মাঝখানে এই যে মায়োসিন মায়োসিন মায়োসিন, এরকমভাবে অনেকগুলো মায়োসিন থাকবে। তাহলে এটা হলো আমাদের মায়োসিন, আর এইদিকে হলো আমাদের অ্যাক্টিন, এই যে এটা হলো আমাদের অ্যাক্টিন, ঠিক আছে? এই অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিন মিলে যেই তন্তু বা গুচ্ছ তৈরি করতেছে, এই গুচ্ছকে আমরা বলি, এই দুইটাকে একসাথে আমরা বলি হলো মায়ো, মানে মাসেলের, ফাইব্রিল মানে তন্তু। অর্থাৎ ওরা একসাথে হয়ে তন্তুময় গঠন তৈরি করে, যারা কিনা সংকোচন প্রসারণে মূলত কাজ করে। তাহলে দেখো মায়োফাইব্রিল কিন্তু শুধুমাত্র যে কোনো পেশি টিস্যুতেই কিন্তু মায়োফাইব্রিল থাকবে, কারণ নইলে তো সংকোচন প্রসারণ পারবে না। তাহলে অ্যান্সার 3টাই, ঠিক আছে? ওর কাজ কি? সংকোচন প্রসারণে সাহায্য করা। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? যেমন দেখো যকৃৎ না প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড হলো অন্তঃক্ষরা গ্রন্থি। ট্রাকিয়া তো একটা শ্বসনতন্ত্রের অংশ, ইউরেটার হলো আমাদের মূত্রনালীর বা মূত্র মানে রেচনতন্ত্রের অংশ। এক্স আর ওয়াই বলেছে, এক্স অংশে কোন টিস্যু? এক্স কোনটা? হাড়, তার মানে হাড়ের মধ্যে কি থাকবে? অবশ্যই স্কেলেটাল, তাই না? ওয়াই এর বৈশিষ্ট্য, ওয়াই কোনটা? ওয়াই হলো আমাদের ঐচ্ছিক পেশি। কারণ মাথায় রাখবা, এই যে কঙ্কালের সাথে যারা লেগে থাকে সাধারণত তারা ঐচ্ছিক। এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, কথা সত্য। নলাকার, শাখাবিহীন, ঠিক আছে। ইন্টারক্যালেড ডিস্ক থাকে, কখনোই ঠিক নাই, তার মানে অ্যান্সার 1 and 2। এদের ছবি যদি আমরা খেয়াল করে দেখি, এই যে অনেকটা এরকম বাঁকা বাঁকা ভাবে থাকে, এবং দেখা যায় অনেকগুলাই, যে অনেকগুলা করে নিউক্লিয়াস থাকে, অনেকগুলা করে নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? অনেকগুলা নিউক্লিয়াস, কোনো শাখা কিন্তু নাই, জাস্ট পাশাপাশি এরকম নলাকার গঠন। এবং ওদের মধ্যে কি দেখা যাবে? দেখা যায় যে ডোরা কাটা দাগ। সো পুরাটা জুড়ে কি দেখা যাবে? যে এরকম, এই যে অনেকগুলো এরকম ভাবে দাগ দেখা যাবে, মানে কি ডোরা কাটা দাগ যেটা। তাহলে এটা হলো আমাদের ঐচ্ছিক পেশি। তাহলে দেখতেছি 1 আর 3 হবে, 1 আর 2 হবে অ্যান্সার। চিত্র এ কোনটা? এ হলো গলজি বডি। সো গলজি বডি কি করে? এটা আমাদের বিভিন্ন কাজ করতেছে উদ্ভিদে। একে গলজি বডি কই পাওয়া যায়? প্রধানত প্রাণীতে। কোষরস ধারণ করে না, কার্বোহাইড্রেট তৈরি না, প্রোটিন সঞ্চয়, এটা প্রোটিন সঞ্চয় করে, হরমোন নিঃসরণ করে, পানির বিয়োজনে সাহায্য করে, ঠিক আছে? এই কথাগুলো হবে অ্যান্সার। বি কোনটা? বি হলো আমাদের, অবশ্যই দেখে বুঝতেছি, লাইসোজোম। এটা কিন্তু লাইসোজোমের গঠন, ঠিক আছে? তাহলে এ হলো আমাদের গলজি বডি, গলজি বডি, আর বি হলো আমাদের লাইসোজোম। তাহলে দেখি আমাদের বি কোনটা? লাইসোজোম কি করে? জীবাণু ধ্বংস, কথা সত্য। কোষকে মেরে ফেলতে পারে, এটাও সত্য। হরমোন উৎপাদন, জীবনেও না। তাহলে অ্যান্সার 1 and 3, সরি 1 and 3 হবে। ওকে, এম এর ক্ষেত্রে এম কোনটা? প্যারেনকাইমা। প্যারেনকাইমার ক্ষেত্রে লম্বাটে সজীব, না ভাই, লম্বাটে সজীব হলো কোলেনকাইমা। খাদ্যদ্রব্য পরিবহন করে, পাতলা কোষ প্রাচীর, কথা সত্য। তার মানে অ্যান্সার 2 ও 3। এম আর এন উভয়ের ক্ষেত্রে কি হয়? দুইজনই প্রোটোপ্লাজম থাকে, সেলুলোজ থাকে, দুইজনের মধ্যে দৃঢ়তা প্রদানে দুইজনই সাহায্য করতে পারে, তার মানে অ্যান্সার 1 and 3 দেওয়াটা বেস্ট। নিচে কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে বলেছে, মানে কি একবীজপত্রীগুলো বাদ যাবে, ধান বাদ, গম বাদ, ভুট্টা বাদ, তার মানে অ্যান্সার কুমড়া, একবীজপত্রী সব বাদ চলে যাবে। তারপরে দেখি কোন কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? বলেছিলাম মাশরুম বা ছত্রাকের ক্ষেত্রে কোষপ্রাচীর কাইটিন থাকে। এই টিস্যুতে ম্যাট্রিক্স বেশি, মাতৃকা বেশি, কোষ কম, এটা মানে হলো যোজক টিস্যুর কোন একটা বলতেছে, মেইনলি রক্তের কথা বলা হচ্ছে। তাহলে পাম্পযন্ত্র তৈরিতে অংশ নেয়। দেখো পাম্পযন্ত্র তৈরি মানে কি? এটার মধ্যে পেশি কাজ করে, হৃদ পেশি। সো হৃদ পেশি তো যোজক টিস্যু না, এটা পেশি টিস্যু, তার মানে কোনোভাবে এটা হবে না। তাহলে কি হবে? আকার আকৃতি দেয়, যেমন স্কেলেটাল টিস্যু, যেটা বললাম যে এটা মূলত কি, এটা মূলত আমাদের যোজক টিস্যু, এটা মূলত আমাদের যোজক টিস্যু। তাহলে যোজক টিস্যুর মধ্যে তো আমাদের ফাইব্রাস, স্কেলেটাল আর রক্ত আছে, তাই না? মানে তরল আছে। তাহলে আকার আকৃতি দেয় আমাদের স্কেলেটাল, অভ্যন্তরে পরিবহন করে রক্ত, মানে কি আমাদের তরল যোজক টিস্যু। তাহলে অ্যান্সার 2 ও 3 হবে। কোন উপাদান উপস্থিতির জন্য পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? একটু আগে দেখেছি আমরা মায়োফাইব্রিল, ওই যে অ্যাক্টিন আর মায়োসিন।
এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিনই কি করে ভাইয়া আমাদের এই সংকোচন প্রসারণে সাহায্য করে। অ্যাক্টিন মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে দেখো, এটা কই থাকবে, অ্যাক্টিন মায়োসিন থাকে কোষ কঙ্কালে, অ্যাক্টিন মায়োসিন আর টিউবুলিন থাকে। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা, ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবিহীনটা অবশ্যই মনে রাখবো, অন্তত পক্ষে একটা মনে রাখবা, সেরা কথাটা মনে রাখবা, ঠিক আছে। আর যদি পুরাটাই পড়তে পারি ভালো, যেমন মনে রাখতে পারো এরকম প্রোটিওজোমি সেরা মামা। ওকে, প্রোটিওজোমি সেরা মামা, তো কার মামা সেটাই শোনা। প্রোটিওজোম নামক একটা অঙ্গাণু আছে, ই থেকে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ই থেকে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে কোষ কঙ্কালের যেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপরে কি আছে দেখো, সেরা, সে থেকে হলো আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রিওল, রা থেকে আমাদের হলো রাইবোজোম, রা থেকে রাইবোজোম। আর মামা থেকে কি দুইটা, একটা হলো একটা হলো মাইক্রোফিলামেন্ট, একটা হলো মাইক্রোফিলামেন্ট, আর একটা হলো মাইক্রোটিউবিউল, দুই ম, আর একটা হলো মাইক্রোটিউবিউল, ঠিক আছে। তাহলে এই কয়টা অবশ্যই জেনে রাখবো। তাহলে এখানে অ্যান্সার কোনটা, অন্তপক্ষে যেটা বললাম যে সেরাটা অবশ্যই মনে রাখবা, সেন্ট্রিওল আর রাইবোজোম আছে। তাহলে দেখো ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন তাহলে কোনটা, রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম ঝিল্লিবিহীন। ওকে, এক্স আর ওয়াই, এক্স কোনটা আমাদের, এক্স হলো আমাদের মাইটোকন্ড্রিয়া, ওয়াই হলো ক্লোরোপ্লাস্ট। এই দুইটার মধ্যে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম থাকে, অবশ্যই ইটিএস দুইজনেরই থাকে, ঠিক আছে, নইলে শক্তি তৈরি করতে পারতো না। এই ইটিএস কি করে ভাইয়া, এরা হলো এটিপি তৈরি করে, এরা এটিপি তৈরি করে, ঠিক আছে। আর ওই যে প্লাস্টিক আবার ভাইবো না ভাই, কেমনে এটিপি তৈরি হয়, ওই যে বলেছিলাম আলোক নির্ভরে এটিপি তৈরি হয়, আলোক নিরপেক্ষতে যে সেই এটিপি ব্যবহার করে গ্লুকোজ তৈরি হয়। সো ইটিএস থাকে এটিপি তৈরির জন্য। শর্করা শক্তিকে এটিপির ফসফেটে জমা রাখে, বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ জীবনেও করে না, এটিপির ফসফেট গ্রুপে অবশ্যই শক্তি থেকে এটিপি তৈরি করে। এটিপির মধ্যে এডিপির সাথে যখন ফসফেট যুক্ত করে তখন কি হয়, ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলে এটিপি হয়। এই যে ট্রাইফসফেট হলো, একটা ফসফেট বাড়লো না, সেই ফসফেট গ্রুপের মধ্যেই মূলত শক্তিটা থাকে। তাহলে অ্যান্সার 1 আর 2 হবে, অ্যান্সার এ। কোন উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত, একবীজপত্রীতে কখনোই থাকবে না। তাহলে একবীজপত্রী খুঁটো, এই যে দেখো সুপারিতে কখনোই থাকবে না, সুপারি একটা একবীজপত্রী উদ্ভিদ। কোনটির সাহায্যে পার্শ্বীয় কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়, এটা অ্যান্সার প্লাজমোডেজমাটা, একটা অণুবীক্ষণিক নালিকা। গলজি বস্তুর কাজ কোনটা, গলজি বডি কি করে, হরমোন নিঃসরণে সাহায্য করে, ঠিক আছে। আর ওই যে বললাম যেটা প্রোটিন সংশ্লেষণ না সঞ্চয় হলে অ্যান্সার হইতো। গম গাছে কোনটি অনুপস্থিত থাকে, গম কোনটা একটা একবীজপত্রী, গম একটা একবীজপত্রী। তাহলে একবীজপত্রীতে কি থাকে না, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে না, তাহলে অ্যান্সার এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত। কোষ বিভাজনের ভূমিকা রাখে কোনটা, সেন্ট্রিওল। সো দেখি এটা সেন্ট্রিওল, এটা হলো গলজি বডি, এটা লাইসোজোম, এটা হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এর বৈশিষ্ট্য কোনটা, দেহকোষ। দেহকোষ কি হয়, নরমালি দেহকোষ হলো 2n ডিপ্লয়েড হয়, তাহলে এটা মাইটোসিস করে, এটা সত্য, মাইটোসিস করতে পারবে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, এটা সত্য, বৃদ্ধি ঘটায়, এটাও সত্য। তার মানে অ্যান্সার তিনটাই হবে। বি কোষ, ওকে, বি এ থেকে ভিন্নতর কেন, বি হলো জনন কোষ, এটা হলো হ্যাপ্লয়েড। এরা কি করে মূলত, প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে, ক্রোমোজোম সংখ্যা সমান হয় না ভাইয়া, সমান হয় না, অর্ধেক হয়, কারণ জনন কোষে কি হয় n, আর আমার দেহকোষ বা মাতৃকোষ হলো 2n, তাহলে এটা হবে না, বহুকোষী জীবে সৃষ্ট, এটা সত্য, 1 আর 3 হবে তাহলে অ্যান্সার। এর কাজ কোনটা, এ হলো লাইসোজোম, তাহলে লাইসোজোম কি করে, জীবাণুর হাত থেকে রক্ষা করবে। প্রোটিন সঞ্চয় যদি আমরা বলি, তাহলে প্রোটিন সঞ্চয়ের ক্ষেত্রে অ্যান্সার হতো আমাদের গলজি বডি, এটা হতো গলজি বডি। মাইটোকন্ড্রিয়ার কোষ গহ্বর সৃষ্টি, এটা হতো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হতো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে বলেছি কোষের জন্য শক্তি উৎপাদন তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া, তাহলে এটা হতো আমাদের মাইটোকন্ড্রিয়া, তাহলে অ্যান্সার অবশ্যই এ হইতো, ঠিক আছে। এমটিসিটি কোথায় পাওয়া যায়, স্কোয়ামাস, আমরা আগেও দেখেছি স্কোয়ামাস পাওয়া যায় কোথায়, আমাদের বোম্যান্স ক্যাপসুলে থাকবেও, ঠিক আছে। ট্রাকেতে পাওয়া যায় সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়াযুক্ত, অবশ্যই সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তার মানে অ্যান্সার 1 আর 2 হবে, ঠিক আছে। এখানে কি থাকে, সিউডোস্ট্র্যাটিফাইড মানে কি, তোমার স্তরীভূত মনে হবে কিন্তু আসলে স্তরীভূত না, আর এটা সিলিয়া থাকে, ওই যে তোমাদের ছবি দেখাইছিলাম মাথার মধ্যে সিলিয়া থাকবে। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, এই যে ট্রাইকোমোনাসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে না, এমনি নরমালি সব জীবকোষেই থাকে। আরেকটা জিনিস আরবিসিতেও কিন্তু থাকে না, এটা একটু মাথায় রেখো এক্সট্রা হিসেবে, যে আরবিসিতেও
থাকে না, আরবিসিতেও কিন্তু থাকবে না। জনকোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তার মানে এটা 46-এর জায়গায় 23টা হবে, অ্যান্সার সি। প্যারেনকামা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য, পাতলা প্রাচীর কথা সত্য, ফাঁক স্থান থাকবে, স্টোন সেল থাকে না ভাই, স্টোন সেল তো লাস্টেরটা, 1 আর 2 হবে অ্যান্সার। কোন কোষগুলো জীবিত, জীবিত হয় প্রথম দুইজন, প্রোটোপ্লাজম আর জীবিত, এই যে প্যারেনকাইমা আর কোলেনকাইমা। তাহলে দেখেই বুঝতেছে এই সরল টিস্যু কত গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ সিকিউ সব জায়গায় আসে। উদ্ভিদ কোষে একটি অঙ্গাণু নিয়ে আলোচনা করেছে, অঙ্গাণুটির আকৃতি গোলাকার বা ডিম্বাকার, নর্মাল নিউক্লিয়াসটা বলতে পারো। তাহলে বলেছে অঙ্গাণু অনুপস্থিত থাকে কোথায়, নিউক্লিয়াস কই থাকে না, লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকবে না, তাহলে আনসার সত্য। সিভ কোষে থাকবে না, কোলেনকাইমাতে থাকে, তার মানে 1 ও 2। তাহলে এই দুইটার সাথে আরেকটা মনে রাখো, অনুচক্রিকাতেও থাকে না, ঠিক আছে, আর হলো অনুচক্রিকাতেও থাকে না। তাহলে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, পরিণত সিভ কোষ, এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। মাইক্রোভিলাই কি দিয়ে তৈরি, মাইক্রোভিলাই কি আসলে এটা কিন্তু এক ধরনের কোষ ঝিল্লির ভাঁজ, তাই না? তার মানে কোষ ঝিল্লি যা দিয়ে তৈরি হবে, এটা যেহেতু কোষ ঝিল্লির ভাঁজ, তো কোষ ঝিল্লি যা দিয়ে তৈরি হবে মাইক্রোভিলাই তাই দিয়ে তৈরি হবে, তার মানে কি দিয়ে তৈরি হবে, অবশ্যই প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হবে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয় কোন টিস্যু, মেসোডার্ম থেকে তৈরি হয় মেইনলি আমাদের এই যে পেশি টিস্যু, যদিও যোজক টিস্যুর বেশিরভাগটাই তৈরি হয়, বাট তোমাদের বললাম যেটা এক কথায় বললে অ্যান্সার পেশি টিস্যুই দাগাবা। তো এই ছিল আমাদের মোটামুটি ক্লাস। সো সবাইকে অনেক 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 ধন্যবাদ। সো আশা করছি আমরা ইনশাআল্লাহ উপকার হয়েছে। হোপফুলি আবার কোনো একদিন দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।